হাই, সব কেমন আছো? সব জয়েন করো। ঝপ ঝপ করে সব চলে এসো, গল্প নিয়ে এসে গেছি। গল্পের ডালি কিন্তু সাজিয়ে নিয়ে এসেছি, খুব 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 ভয়ের। তো তোমরা চটপট করে সব জয়েন করো। এখনো কাউকেই দেখতে পাচ্ছি না। তো তোমরা একটু চটপট করে জয়েন হও, আমি তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা এসেছো। Rita Ghosh is watching. থ্যাংক ইউ তোমরা আসবার জন্যে, আমার গল্প শুনবার জন্যে। তো তোমরা চটপট করে একটু জয়েন হও। আমি যেহেতু একটু রাত করেই আসি, তো তাড়াতাড়ি আসলে আমিও একটু তাড়াতাড়ি শুরু করতে পারি। তো কেমন আছো রিতা, বলো। Rita Ghosh লিখছে হাই গুড ইভিনিং, কেমন আছো? গুড ইভিনিং, খুবই ভালো আছি। তুমি কেমন আছো বলো। সিজলিং শাইনি লিখছে হাই আন্টি। রঞ্জিতা পল লিখছে এসে গেছি ডিয়ার। সিজলিং শাইনি লিখছে কেমন আছো আন্টি? খুব 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 ভালো আছি গো। তোমরা এত 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 বেশি ভালোবাসো, যার জন্য আমি কিছুতেই খারাপ থাকতে পারি না। আমি খুব 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 ভালো থাকি। একটু জানা পরিচিতদের একটু মেনশন করে দেবে সবাই, তাহলে আমি তো সবাইকে মেনশন করতে পারি না, কারণ মানে কে কার কে কে রয়েছে বুঝতে পারি না। তো তোমরা তোমাদের সারাউন্ডিং এ পরিচিত যে একটু মেনশন করে দিও, যারা এই গ্রুপে রয়েছে তারাও লাইভটা যাতে জয়েন করে নিতে হ্যাঁ পারে। প্লিজ একটা একটু করে দাও। রীতা ঘোষ লিখছে আমি ভালো আছি। থ্যাংক ইউ, খুব ভালো থাকো, খুব খুব খুবই ভালো থাকো। মানে এতটাই বেশি ভালো থাকো, ভগবান তোমাদের খুব খুবই ভালো রাখুক। রীতা ঘোষ লিখছে অল ক্লিয়ার। রঞ্জিতা পল লিখছে খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। আন্তরিকভাবে তোমাদেরকে এত ভালোবাসি দেখে, তোমরাও আমাকে এতটা ভালোবাসা দাও দেখেই না তোমাদের সাথে আমার এত এত ভালো সম্পর্ক, জানো তো। ঠিক আছে, কজন হয়েছে? জয়েনিং কিছু দেখাচ্ছে না, তুমি স্টার্ট করো, রেকর্ডিং শুনে নেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্টার্ট করছি। হ্যাঁ, কেননা না হলে তো লেট হয়ে যাবে। তো আজকে আমি যেই ঘটনাটা তোমাদেরকে বলবো, তো সেই ঘটনার জন্যে তোমাদেরকে একটু কিছু আমার বলা মানে বলার আছে। তো এই কিছুটা কথা আমার বলার পরে আমি গল্পটা শুরু করছি। হ্যাঁ, তো দেখো, আমরা সবাই বলি যে শ্মশানে যখন আমরা কেউ মরা পোড়াতে যাই, আমরা বলতে যারা যাক, ছেলেরা মেয়েরা, এখন তো ওরকম কিছু নেই যে শুধুই ছেলেরা যাবে শ্মশানে মেয়েরা যাবে না, ওরকম কিছু নেই। হ্যাঁ, এখন প্রত্যেকেই যায়। তো এক দুটো মানে অনেকগুলি নিয়ম আছে যেটা কিনা আমরা জানি না, জানো তো। প্রথম কথা হচ্ছে, শ্মশানে গেলে একটু চেষ্টা করতে হবে, মানে কেউ কাউকে ছুঁয়ে থাকার, হাতে আগুন রাখার। এবার হাতে আগুন মানে কি, কেউ বিড়ি খায়, যে যারা সিগারেট খায়, হ্যাঁ, তাদের হাতে দেখবে শ্মশানে গেলে অনেকেই একটার পর একটা দেশলাই ওই বিড়ি জ্বালাতে থাকে বা সিগারেট জ্বালাতে থাকে। হ্যাঁ, তো এটা করা একান্ত দরকার। আর একটা কথা হচ্ছে, শ্মশান থেকে যখন পোড়ানো হয়ে যায় মরা, তো তখন কিন্তু সত্যি বলতে তোমরা যখন বাড়িতে ফিরবে, তো সেই সময় জানো তো পেছনে তাকাতে নেই। প্রথম কথা পেছনে তাকাতে নেই, দ্বিতীয় কথা শ্মশানে কিন্তু কাউকে বলতে নেই। মানে তোমার সাথে তোমরা যখন আছো ঠিক আছে, যে এই চল, হ্যাঁ, কিরে আয়, এইরকম একটা কথা। কিন্তু মানে নিজেরা যখন নিজেদের মধ্যে থাকবে, ধরো তোমার পেছনে কেউ আসছে, তুমি কিন্তু তাকে দেখলে না, তোমার তো দেখা উচিত, তুমি তাকে দেখলে না কে, এবার তুমি যখন তাকে ডাকবে, তুমি যখন তাকে আহ্বান করবে, সে কিন্তু তোমার সাথে সাথে চলে আসবে, জানো তো। তো সেই কারণে কথা হচ্ছে, শ্মশানে পুড়িয়ে পেছনে তাকাবে না, চলে আসবে একদম। আর কাউকে, তোমার পেছনে কেউ আসলে তুমি না দেখে তাকে ডাকবে না। তো যাই হোক, একটু জ্ঞান বোধহয় বেশি দিয়ে ফেললাম। তো আমি শুরু করে দিচ্ছি। এটা হচ্ছে জগদ্দলের একটা ঘটনা, যেটা কিনা আমাকে পাঠিয়েছে। তো এখন আমি যে বলছি, প্রায় এই ৮-৯ বছরের একটা ঘটনা। তো সুবীর হচ্ছে গিয়ে মানে এটা ঘটনা হচ্ছে সুশান্তকে নিয়ে। হ্যাঁ, তো সুশান্তর বন্ধু হচ্ছে সুবীর। এখন ওরা যেহেতু একই পাড়াতে থাকে, তো একই পাড়াতে থাকাকালীন যেরকম পরিচয় হয়, একদম খুব ডিয়ারেস্ট ফ্রেন্ড ও নয়, আবার একই পাড়ায় মুখ চেনা, যাওয়া আসা বেশ ভালোই ওদের সাথে সম্পর্ক। তো ওদের মানে ওই
সুশান্তদের বাড়ির দু একটা বাড়ি ছাড়িয়ে গিয়ে কিন্তু সুবীরদের বাড়ি। তো সুবীরের বাবা একদিন হঠাৎ মারা যান। তো মারা যান মানে কি, উনি একটু অসুস্থ ছিলেন, তো সেই কারণে উনি মারা যান। তো মারা যাওয়ার পর যখন শ্মশানে যেতে হয়েছে, তো পাড়ার লোক যাচ্ছে, বন্ধু বান্ধব যাচ্ছে, সেই সাথে সুশান্তও গেছে, যেহেতু সুশান্তর ওদের বাড়িতে বেশ মোটামুটি ভালোই যাওয়া আসা আছে, হ্যাঁ, বন্ধু সেই হিসাবে যাওয়া আসা আছে, তারপরে আবার পাড়ার প্রতিবেশী, সেই হিসাবে ওদের ভেতরে ওদের যাওয়া আসাটা আছে। তো সেই কারণে কি হয়েছে, যখন সুশান্ত যখন গেছে তোমার ইয়েতে, শ্মশানে গেছে পোড়াতে, তো সেই সময় মোটামুটি একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে যখন পোড়ানো হচ্ছে, তো মানে এই একটুখানি কি হয়েছে বলো তো, বেশ সেদিনটা না মোটামুটি বেশ মেঘলা করে আছে, যেন ওই 3টে 4টের সময়টাই যেন মনে হচ্ছে যে বেশ একটু অন্ধকার অন্ধকার, এতটা মেঘ করে এসেছে যে এই হয়তো বৃষ্টি নামবে। তো যাই হোক, যখন পোড়ানো হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখন সবাই যাই হোক চা ঠা এটা সেটা খাচ্ছে। তো সুশান্ত তখন কি করেছে, ওর আবার মোবাইলে মেসেজ এসছে, ও ওগুলি দেখছে। ওগুলি দেখতে দেখতে ততক্ষণে ও কিন্তু পিছিয়ে রইল। আর আর বাকি যারা গিয়েছিল শ্মশানে, তারা প্রত্যেকে চা ঠা খেয়ে ওরা রওনা দিচ্ছে। ওরা যখন রওনা দিচ্ছে, তো সেই সময় সুশান্তরও খেয়াল হলো যে ও ও সবাই তো চলে যাচ্ছে, হ্যাঁ। তো ও তখন আস্তে আস্তে শ্মশান থেকে যখন বেরাচ্ছে, তো না একটা বেশ আবছা, মানে মনে হচ্ছে না, যেহেতু মেঘ করেছে আর 3:30 4টের টাইম, তো ও ও মনে হচ্ছে কি বেশ একটা চাপ চাপ অন্ধকার। তো চাপ চাপ অন্ধকারের মধ্যে ও যখন এরকম, মানে ওর মন রয়েছে মোবাইলের দিকে, আর এদিকে দেখছে সবাই চলে যাচ্ছে, সরি। তো সেই সময় সুশান্ত কি করেছে, যেতে গিয়ে আবজা চোখে ও দেখছে পাশে একজন দাঁড়িয়ে আছে। তো এখন কি হয়েছে না, ওই সুবীরের না কাকাও কিন্তু এইরকম একটু বয়স্ক একজন, উনিও কিন্তু শ্মশানে এসেছিলেন পোড়াতে, হ্যাঁ, তো দাহ করতে। তা সেই সময় যখন সুশান্ত যখন যাচ্ছে, ওর যেন মনে হলো যে কাকাবাবুই হয়তো দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পারেনি। তো ও মোবাইলটা এরকম দেখতে দেখতে বেশ কিছুটা গিয়ে তখন বলছে যে কি হলো, আসুন, হ্যাঁ। তো বলার পরে না, ও আবার কিছুটা যখন গেছে, তখন ও দেখলো যে সেই ভদ্রলোক, সেই বয়স্ক ভদ্রলোক, ওই আবছা অন্ধকার মেঘ ভেজা একটা ওয়েদারের মধ্যে ভদ্রলোক ওর দিকে ঘুরে গেল। যখন ওর দিকে ঘুরে গেল, তো আবারও ও হাঁটতে হাঁটতেই আর একবার বলল, আরে তাড়াতাড়ি আসুন, আসুন শিগগির, হ্যাঁ। বলার পরে না তখন দেখছে, মানে ও মানে আসুন বলে যখন এরকম তাকিয়েছে, তখন দেখছে মানে ভদ্রলোক আসবো কি আসবো না, ঠিক এইরকম ভাবে পাটা স্টেপটা ফেলছে। তখন ও 3বারের জন্যে বলল, আরে আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, সব তো চলে যাচ্ছে। ব্যাস, এবার ও দেখলো যে ওর খুব স্পিডে, এইবার মানে যাকে ডাকছিল সে বেশ স্পিডে ওর পেছন পেছন আসছে। তো ওর পেছন পেছন যখন আসছে, আসার পরে তখন কি করেছে, যে যার তখন ম্যাটারের মধ্যে উঠে গেছে। আর এ কি করেছিল, সুশান্ত কি করেছিল, বাইক নিয়ে এসেছিল, হ্যাঁ। তো সুশান্ত তখন বাইকে বসেছে। এবার বাইকে যখন বসেছে, বসার পরে ওর ওর যেন মনে হচ্ছে কি যে আর একজন কেউ মনে হয় বাইকটার পেছনে বসলো, মানে একদম বসার মতন। কিন্তু কথা হচ্ছে, বাইকটা যখন ও রানিং করেছে, ওই রানিং এর মধ্যেই কেউ একজন ওর বাইকের মধ্যে, যেন মনে হলো যে একজন মানুষ ধপ করে গিয়ে একটা জার্কিং হয়, ওরকম একটা হলো। তো ও আবার কি হলো, পেছনে তাকিয়ে দেখে কিচ্ছু নেই, কিন্তু একজন কেউ বসলে যে তার ওয়েটটা হয়, ওর ওরকম মনে হলেও, যেহেতু পেছনে কিছু নেই, এটা যে ওর চিন্তা রয়েছে যে মেক করেছে আমাকে তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে,
তো বাড়িতে বলে গিয়েছিল যে মা আমি আর সুবীরদের বাড়িতে ঢুকছি না ওই মিষ্টি আগুন নিম পাতা এগুলি ছোঁয়ানোর জন্যে, তো তুমি কিন্তু এগুলি বাড়িতে রেখো, হ্যাঁ আমি বাড়ি একদম ডিরেক্ট বাড়িতেই যাব। তো সুশান্ত যখন কি করেছে, পুরো বাড়িতে ঢুকেছে, তো ঢোকার পরে ওর পেছন পেছন কিন্তু ওই যে ও ডেকেছে, অ্যাকচুয়ালি ওটা তো কাকাবাবু ছিল না। আমি তো ফার্স্ট টাইম তোমাদেরকে যে বললাম যে কাউকে ডাকতে নেই, কোনো আত্মা শ্মশানের মধ্যে থাকলে তারা ওই একবার দুবার তিনবার, ওই তিনবার ডাকে, মানে তখন ওকে আহ্বান করা হয়, বুঝেছো? তো সেই কারণে ওই ওই যে একটা মৃতদেহ, যেটা কিনা ওকে ও তিনবার ডেকেছে, তো ও এইবার বুঝে গেছে যে আমাকে যখন ডেকেছে তো আমাকে এখানেই, আমি ওর সাথেই যাব, ওর ওর হয়ে থাকবো, ওর ফ্যামিলির হয়ে থাকবো, এরকম একটা মনের মানে আকুল, কি ওর ভেতরে এত যে আমি একটা পরিবারের, যেরকম একটা আকুল হয় ভেতরটা পরিবারের জন্যে, ওর ভেতরটাও ওইভাবে কিন্তু ওই প্রেতাত্মাটা ওর সাথে সাথে, সুশান্তর সাথে সাথে এসেছে। তো যেহেতু সুশান্ত তার এগুলি কিচ্ছুই জানে না, ও তখন কি করেছে, যখন ও বাড়িতে ঢুকেছে, বাড়িতে ঢোকার পরে না ওর মা কি করেছে সেই সময় আগুন নিয়ে আর ওই হলুদ, ওই হলুদ না, নিম পাতা, আর হচ্ছে ওই শিলের নোড়াটা, ওটা ওটা নাকি বলে কামড়াতে হয়, ও যা বললো আমি সেটাই বলছি, যে নিম পাতা মুখে দিতে হয়, শিল কামড়াতে হয়, আর হচ্ছে গিয়ে তোমার ওই আগুন ছুঁতে হয়। তো ও যখন আগুনে হাত দিয়েছে, তো সেই সময় ওই যে আত্মাটা ওর সাথে এসেছিল, ও কি করেছে না ছুটে, মানে ওই আগুনটা ও ভয় পেয়ে গেছে, আগুনটা দেখে ও ছুটে গিয়ে কি করেছে, মানে ও যদি আগুনটা না ছুতো তো ওর সাথেই কিন্তু আত্মাটা ঘরেও চলে আসতো। হ্যাঁ, তো যখন আগুনটা ছুঁয়েছে তখন ওই প্রেত আত্মাটা কি করেছে, ছুটে গিয়ে ওদের বাড়ির একটা কর্নারে চলে গেছে। ওটা ও ভয়ের চোটে কর্নারে গিয়ে ওখানে ওদের বলছে একটা আমাদের কামরাঙা গাছ আছে, ওই কামরাঙা গাছের গোড়ায়, মানে সেই সময় তো বোঝেনি, পরে যেটা আর কি বুঝলো, কামরাঙা গাছের গোড়ায় চলে গেছে। যখন কামরাঙা গাছের গোড়ায় চলে গেছে আর সুশান্ত তখন আগুনটা ছুঁয়ে ও যখন ঘরের মানে পা দেবে বারিন্দাটায়, সেই সময় কি করেছে, ওদের যে কুকুরটা ছিল, ওদের কুকুরটা কি করেছে, ভয়ানক চিৎকার করে এক ছুট্টে কি করেছে, ওই কামরাঙা গাছের গোড়াটায় চলে গেছে। মানে কিছু তো একটা ও দেখলে যেরকম তাড়া করে, ঠিক ওই রকম একটা তাড়া করার টেন্ডেন্সি নিয়ে ও ছুটে গিয়ে না, এইবারে কি করেছে, একটা ভয়, কুকুররা ভয় পেলে না কু 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 করে মানে কান্নার একটা আওয়াজ করে, যেটা দেখো যাদের বাড়িতে কুকুর আছে তারা কিন্তু ভালো করে জানবে এই ব্যাপারটা। তো ও এতটা ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে ও কু কু করে যখন ওরকম মানে মুখের মধ্যে ওরকম আওয়াজ করছে, করে না ও যতটা স্পিডে দৌড়ে গিয়েছিল, ঠিক ততটা স্পিডে ও বারিন্দায় উঠে গিয়ে না বারিন্দাটার মধ্যে ও পটি করে দিয়েছে ভয়ের চোটে। বারিন্দাটার মধ্যে ওর মা তখন চিৎকার দিচ্ছে, এই তোর আজকে কি হলো রে? যদিও ওকে সকাল বিকাল নিয়ে যাওয়া হয়, ও কিন্তু কোনো দিন এই কাজ করেনি। ওকে রাস্তায় নিয়ে যাওয়া হয় পটি করার জন্য, আর ছাদে ছেড়ে দেওয়া হয়, কিন্তু ও ঘরের মধ্যে বারিন্দার মধ্যে তো কোনো দিনই করেনি। হ্যাঁ, তো কি হলো রে তোর, এরকম বলে কুকুরটাকে বকা দিচ্ছে। কিন্তু বকা দিলে কি হবে বিশ্বাস করো, বলছে যেন মানে সেই সময় থেকে কুকুরটা পুরো বোবা, আর একটা টু ও মুখ থেকে করেনি, যে আর যেন একটা ও যেন একটা পাথরের হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক এই জিনিসটা তো আর এরা বোঝেনি, সুশান্তরা বোঝেনি। সুশান্ত যখন ঘরে ঢুকেছে, ও যদি ওই আগুনটা না ছুতো তাহলে কিন্তু ঘরেও এসে যেত। হ্যাঁ, তো যেহেতু ও আর ঘরে আসতে পারেনি, ঘরে কিন্তু আসবার জন্যে ওই প্রেতাত্মাকে আবার ডাকতে হবে, যে ডাকের চোটে ও বাড়ি অবধি এসে গেছে। হ্যাঁ, তো যাই হোক ও রাত্রির বেলা সুশান্ত যখন খেয়ে দিয়ে ঘুমিয়েছে, সেই সময় বলছে
মুষলধারে রাত্রেবেলা বৃষ্টি নামলো, ওই বৃষ্টির মধ্যে বলছে আমার জানলা, যেহেতু বৃষ্টি পড়েছে জানলা বন্ধ করে ও শুয়েছে, বলছে বিশ্বাস করেন আমার জানলাটা না নখ দিয়ে না কেউ যেন এমন আঁচড় দিচ্ছে, আর একটা মিহি গলা, বলছে ওটাকে নাকি সুরে বলবো না মিহি সুরে বলবো, ওই যে বৃষ্টির আওয়াজ ছাপিয়ে গিয়ে একটা গলা বলছে কি আমাকে ডেকে নিয়ে আসলি এবার দরজাটা খোল, আমাকে ডেকে নিয়ে আসলি এবার দরজাটা খোল, আমি তো ঘরে ঢুকতে পারছি না, আমি তো ঘরে ঢুকতে পারছি না বলে এই রকম সুরটা মানে জোরে করে গিয়ে, বাপরে, বলছে জোরে করে গিয়ে সুরটা আস্তে করে মিলিয়ে যাচ্ছে, আবার ওই ভয়ানকভাবে সুরটা আসছে, আবার ওকে বলতে বলতে আবার ওই সুরটা মিলিয়ে যাচ্ছে কোথাও, মনে হচ্ছে এবার যেন মনে হচ্ছে কত দূর থেকে কথা বলছে। তখন বলছে আমি প্রথমটা বুঝতে পারিনি যে এটা বৃষ্টির আওয়াজে মনে হয় ওই জানলার ওপরে এসে পড়াতে আওয়াজটা এরকম মনে হচ্ছে যে কেউ ধাক্কাচ্ছে জানলা। তো যাই হোক, এবার ওদিন ওর খুব অস্বস্তি হচ্ছে, ওর কিছুতেই ঘুম আসছে না, যখনই ঘুম আসছে ওর কানের মধ্যে যেন ওই কথাটা যে কেউ যেন খুব সশব্দ ব্যস্ত হয়ে যে আমাকে ভেতরে নাও এরম একটা করে ওকে মানে বলছে। তো যাই হোক ওই রাত ওর কোনো রকমে কেটে গেল। তো তার পরের দিন সকালবেলাটা বলছে কুকুরটা বাড়ির বাইরে বেরাবে না, বাড়ির বাইরে কিছুতেই, মানে ওদিন থেকে তো বোবা হয়ে গেছে, দ্বিতীয়ত ওকে পটি করানোর জন্য কিছুতেই রাস্তায় নেওয়া যাচ্ছে না, জানো তো। তো তখন ওরা কি করলো, ওকে ছাদে ছেড়ে দিয়েছে, ছাদে ছেড়ে দিয়েছে যে ওখানটায় থাক, ও যা করার ওখানে করে নিক। হ্যাঁ, তো তা ওই দিন পরের দিন সকালবেলাটা ও সুশান্তর কিন্তু আর কোনো ওই যে রাতের যে ব্যাপারটা লাগছিল ভুলেও গেছে, সেই ব্যাপারটা ভুলে গেছে। তো ভুলে যাওয়ার পর এখন কি হয়েছে, ও যখন আবার পরের দিন যখন মানে এই ঠিক সন্ধ্যা সন্ধ্যা বেলাটা হয়েছে, তো সেই সময় ও বলছে কি যে মা আমি কি একটু সুবীরদের বাড়ির থেকে দেখা করে আসবো, দেখো ওদের তো কিছু দিতেও হয়, ওদের হবিষ্যি দিতে হয়, তা সেই ব্যাপারে কি কিছু ইসে করলে। তা বলছে না আজকে তো ওরা ওদের খাবে, কাল পরশু দিয়ে আমরা গিয়ে ওই হবিষ্যিটা দিয়ে আসবো। তো বললো আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু বেরাচ্ছি। এখন ও বেরাচ্ছি বলে ও মানে কিছুটা গেটের বাইরে কিছুটা গেছে, তো তখন দেখছে ওর পেছন পেছন কেউ যেন আসছে। হ্যাঁ, ওই ওই আশাটার মধ্যে না মানে কোনো একটা একটা মানুষ, সুস্থ মানুষ ওইভাবে হেঁটে আসে না, মানে ওটাকে হাঁটা বলে না, ওটাকে মনে হয় কি যে শূন্যের ওপর থেকে যেন কেউ হাওয়া হাওয়া কেটে হাওয়ায় পাক খেয়ে যেন মনে হয় কেউ আমার সাথে সাথে আসছে। হ্যাঁ, তো এই জিনিসটা আমি যখন খেয়াল করলাম, তো সেই সময় না আমার একদম পুরো সারা শরীর বলছে জানেন, আমার সারা শরীর মনে হচ্ছে পাথরের হয়ে গেল, আমার গায়ের একটা রোম যে আমার গায়ে নেই, মনে হচ্ছে কি যে একদম পুরো দাঁড়িয়ে গেছে। তো হঠাৎ আমার কি জানি মনে হলো, আমি আর গেলাম না, মানে আমি আর একটা পাও আমি আর বাইরে বার করতে পারলাম না। আমার মনে হলো কি, আমার মনে হচ্ছে কিছু একটা আমার ঘটবে, আমি বাড়ি ঢুকে যাই, আমার না খুব ভয় লাগলো একদম। তারপরে না ও বাড়ি চলে এসছে, যখন বাড়ি চলে আসে তখন ওর মা বলছে কি রে তুই যে বললি যে তুই চায়ের দোকানে চা খেতে যাচ্ছিস, না তুমি মা চা বসাও, আমার না ভালো লাগছে না বলে ও যখন ঘরে ঢুকেছে, ঢুকে ও তখন ভাবছে যে আমি রাত্রে এরকম শুনেছি, এখন আবার মনে হলো আমার সাথে সাথে জানি কেউ আসছে। হ্যাঁ, তো ও না আবার একটু ভূত ট্রুত এইগুলি বিশ্বাস করে, ভয়ও পায় বিশ্বাসও করে। হ্যাঁ, তো ও ভাবছে কি কি করবে, মায়ের সাথে কি এটা নিয়ে একটা আলোচনা করবে। তা বলছে দূর, কালকে তো বৃষ্টি হয়েছিল ওই জন্যে মনে হয় এরকম আওয়াজ পেয়েছি, আজকের দিনটা আমি দেখি হ্যাঁ কি হয়। তো সেদিন রাত্রেও ওই রকম ওর সেই জালনা পেটাচ্ছে যে আমাকে ভেতরে নে, তুই আমাকে বাড়িতে ডেকে নিয়ে এসেছিস, তুই আমাকে ভেতরে ডেকে নে, আমার কথা কি শুনতে পাচ্ছিস না, আমাকে ভেতরে নে,
আমাকে ভেতরে নে এরকম করছে, করে এইবারের যেই জানলাটা পেটাচ্ছে তখন ও প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে তখন ও মাকে চিৎকার দিয়ে ডেকেছে। তো মা এসেছে, তখন বলছে কি, মা আমার সাথে না যেদিন আমি শ্মশান থেকে এসেছি সেদিন ও বললো এরকম গাড়িতে কি কি পুরো কথাটা বলল। তখন বলছে, মা আমার মনে হচ্ছে কি, ওরা কিন্তু সবাই ভূত ট্রুত বিশ্বাস করে, যে ওর বাবার মানে সুবীরের বাবার আত্মাটা কি আমাদের বাড়িতে চলে এসেছে। তখন বলছে কি, যে কি বলছিস তুই? বলছে, হ্যাঁ মা, জানো তো এরকম এরকম ঘটনা আমার সাথে দুবার, মানে শ্মশানের ওরকম গাড়িতে এরকম হয়েছে, রাত্রে দুদিন এরকম হলো, আর বাড়ির থেকে বেরানোর সময় আমার এরকম হয়েছে। তখন বলছে, দেখ হলেও হতে পারে, কেননা ওরা যেহেতু মানে, বলছে 13 দিন তো এখনো হয়নি, তো সত্যিই হলে এই উপদ্রবটা হলে হতে পারে। তারপর থেকে 13 দিন ওদের বাড়ি কাটার মানে মধ্যে ওই রকম বাড়ির এই জালনা ওই জালনা সেই জালনা সমানে টুকিয়ে যাচ্ছে, যে আমাকে ঘরে নে। আর বাড়ির মধ্যে না একটা, ওরা যেহেতু ওর মা জানার পরে, ওর বাবা জানার পরে ওদেরও যেন মনে হচ্ছে গা ছমছম করছে, ওদেরও যেন মনে হচ্ছে হ্যাঁ ওই কামরাঙা গাছের তলায় যেন কেউ একজন দাঁড়িয়ে আছে, সে যেন মনে হচ্ছে অন্তর্দৃষ্টি দিয়ে আমাদেরকে দেখছে, আমাদের 24 ঘন্টা আমাদের নিরীক্ষণ করে যাচ্ছে যে আমরা কি করছি কি করছি না, এইরকম একটা। তারপরে তখন ও বলে কি, মা তাহলে এটা কি সুবীরদেরকে বলবো? তো বলছে কি, যে না সুবীরদেরকে বলতে হবে না, দেখ 13 দিনে মনে হয় জিনিসটা ঠিক হয়ে যেতে পারে। তো যাই হোক, 13 দিন কেটে যাওয়ার পরেও যখন ওদের উপদ্রব দিনকে দিন বাড়ির মধ্যে বেড়ে যাচ্ছে, কুকুরটা যেন মানে পুরো অসুস্থর মতন হয়ে গেছে, ভয়ের চোটে কুকুরটা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তো তখন ও একদিন বলল কি, যে শ্রাদ্ধ যখন হয়ে গেছে, এখনো যখন উপদ্রবটা কমছে না, এইটা নিয়ে সুবীরের সাথে একটা আমরা আলোচনা করি, যে ওর বাবার জন্য যেন ওরা কিছু একটা করে, যেটা কিনা ওর বাবা আমাদের সাথে এরকম উপদ্রব করছে। তো সুবীরের সাথে যখন ওরা, মানে কপালটা কত ভালো যে ওরা সুবীরের সাথে আলোচনা করেছে। সুবীর তখন বলছে যে, কি বলছিস, সব ঠিকঠাক বলছিস তো? বলছে, হ্যাঁ বিশ্বাস কর, এই এই ঘটনা এখনো আমাদের বাড়িতে ঘটে যাচ্ছে, হ্যাঁ মনে হয় মেসোমশার আত্মা আমাদের বাড়িতে এসেছে। তখন বলছে, দাঁড়া আমি মামুকে এবার তোমাদের বলি, যে ওর মামা হচ্ছে, ওর মামা কিন্তু একজন তান্ত্রিক, হ্যাঁ ওর মামা একজন কালী সাধক, শ্মশান জাগান, এমনকি তাবিজ কবজ তো সবাইকে দেয়নি, তারপরে মানে বাড়ির মঙ্গল ছায়া কাটানো, মানে এগুলি উনি করেন। উনি হাকিনি ডাকিনি এগুলি জাগান, উনি প্রেত যজ্ঞ করেন, হ্যাঁ এত ধরনের উনি জানেন, যে ওদের বাড়িতে তো প্রশ্নই নেই কোনো আত্মার প্রবেশের। হ্যাঁ, তো তখন বলছে, দেখ এরকম কিছু হলে কিন্তু মামুকে একটা খবর দেই। তো ওর মামাকে যখন ফোন করেছে, তখন ওর মামা বলছে কি, সে কি রে, তোর বাবার যে শ্রাদ্ধ কার্য হয়েছে, তখন কিন্তু আমি যতটা নিয়ম নিষ্ঠা করে করতে হয়, কিন্তু কিছুতেই কিন্তু জামাইবাবু কিন্তু কিছুতেই এই মানে এই পৃথিবীতে থাকার কথা নয়, আমি যেভাবে ওনাকে করে দিয়েছি। হ্যাঁ, তো তোরা যখন এটা বলছিস, তো ভালো কথা, তোর বন্ধুকে একটা কথা বল, তোর বন্ধুকে বল ঠিক দুপুরবেলা, হ্যাঁ একদম দুপুরবেলার সময় যেন একটা নির্জন কোনো পুকুর বেছে নিয়ে, সেই পুকুরে যেন ও মানে ও এমন টাইমে যাবে, এতটাই নির্জনতা ও অবলম্বন করবে, যে গিয়ে ও সেই পুকুর, একটু স্বচ্ছ টাইপের একটা পুকুরে গিয়ে ও যেন মুখটা দেখে। হ্যাঁ, তো ও যখন মুখটা দেখবে, তখন কিন্তু ওর পেছনে একটা ওই জলের মধ্যে প্রতিবিম্ব পড়বে, যেটা কিনা ওর সাথে সাথে আছে, যেহেতু ওর সাথেই থাকছে, তো তাহলে ও যখনই যেখানে যাচ্ছে, তো ওই প্রেতাত্মাটা তোর সাথে যাচ্ছে। ও যখন ওই স্বচ্ছ একটা পুকুরে গিয়ে ও যখন মুখটা দেখবে, আমাদের তো একটা ছায়া পড়ে, প্রতিবিম্ব পড়ে, ওর পেছনে যদি কেউ থাকে, তো তার প্রতিবিম্বটা যখন পড়বে, তখন যেন ও দেখে নেয় স্পষ্টভাবে যে ওটা জামাইবাবু কিনা। হ্যাঁ, ও আকৃতিটা ভালোই বুঝতে পারবে, ওটা কিন্তু জলে ধরা পড়বে। হ্যাঁ, সেই জন্যেই ওকে জলে পাঠানো হচ্ছে।
আর ও যখন যাবে তখন কিন্তু তোদের কাছে যে আমি শ্মশানের যে ছাই মন্ত্রপ্রুত রয়েছে সেই ছাইটা কিন্তু ওর হাতে একটু দিবি। কেননা ধরো ও যখন পুকুরের দিকে নেমে যাবে, ও যখন মুখ দেখবে, তখন কিন্তু ওই যে ওর ভেতর সাথে যেই ধরনের ভূত পিশাচ যাই থাকুক, সে কিন্তু বুঝে যাবে যে আমাকে ও দেখে নিয়েছে, যেটা কিনা ওরা কিন্তু দেখতে পাচ্ছিল না। কিছু একটা আছে বুঝতে পারছিল, সশরীরে তাকে কিন্তু দেখতে পাচ্ছিল না। এখন যখন ও পুকুরে গিয়ে সেটা দেখে নেবে, তখন কিন্তু ওকে অ্যাটাক করলেও করতে পারে, ওকে হয়তো পুকুরে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবে। তখনই কিন্তু যখনই ওর পেছনে প্রতিবিম্ব পড়বে, তখন কিন্তু ওই ছাইটা ওর পেছনে হাত করে ও ছুঁড়ে দেবে। তো যাই হোক, যেই রকম বলেছে তখন সুশান্তকে ওরকম সুবীর বলল যে তুই কিন্তু খুব নিষ্ঠা ভরে এটা করিস, ভয় পাস না। তো সত্যি কথা বলতে ওরা ভূত পেশাচ মানে ভয় পাই ঠিকই, কিন্তু তার জন্য এই নয় যে একদম বলছে যে আমি যে ঘরে সিঁধিয়ে যাব, আমি কিন্তু ওই টাইপের ছেলেও নই। তো যাই হোক, ও তখন কি করেছে, 3টের সময় একদম একটু, যেহেতু ওরা যেইখানটা জগদ্দলের যেখানটা অনেকটা ভেতরে থাকে, হ্যাঁ, তা তখন বলছে যে আমি ওই রকম সত্যি সত্যি 3টের সময় এরকম একটা পুটলির মধ্যে করে ওই শ্মশানের ছাই নিয়ে, বলছে আমার তো ভীষণ ভয় করছে, সত্যি কথা বলতে আমি তো দেখতে পাচ্ছি না, হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি যে হাওয়াটা বেশ ভারী ভারী লাগছে, আমি বুঝতে পারছি যে কিছু একটা হয়তো, আর বলার পরে তো আরো বেশি ভয় লাগছে আমার। তো তখন আমি সত্যি সত্যি বলছে, আমি যখন পুকুরে গিয়ে যখন আমি বলছি আমার মুখ কি দেখবো, আমার নজর রয়েছে আমার মুখ পেরিয়ে আর কিচ্ছু দেখতে পাই কিনা। বলছে তখন দেখছি সত্যিই একটা বয়স্ক লম্বা একটা লোক, এটা সুবীরের বাবা কাকাবাবু নন, এটা যে কে আমি তো চিনি না, কিন্তু তার চোখ দুটোর জায়গায় চোখ নেই, গহ্বর কালো গর্ত দুটো, আর কিচ্ছু নেই। কিন্তু যখনই উনি মনে হলো যে মুখের আকৃতিটা যেন ওই জলের মধ্যে পাল্টে যাবে, তখনই আমি কি করে পাল্টি খাচ্ছে যে আকৃতিটা যেন বেঁকে চুরে যাচ্ছে, বলছে তখন আমার এতটা ভয় লেগেছে, আমি তখন ওই পুটলি থেকে ছাই পেছন থেকে উড়িয়ে দিয়েছি। যখন পেছন থেকে উড়িয়ে দিয়ে আমি চোখটা বন্ধ করে বেশ 5 থেকে 10 মিনিট আমি যখন বসে রয়েছি, তখন তাকিয়ে দেখছি যে না, প্রতিবিম্ব কিছুই নেই, আর হাওয়াটাও ওই যে ভারীটা লাগছিল, হাওয়াটাও কিন্তু মোটামুটি হালকা লেগেছে। তো তখন তো আমার মনে হচ্ছে যে আমি এখানেই হয়তো অজ্ঞান হয়ে যাব, আমার এতটা ভয় লাগছে। বলছে আমি একদম মানে যত তাড়াতাড়ি পা চালানো সম্ভব পারলে আমি দৌড়াচ্ছি, এই রকম করে বাড়িতে গিয়েই সাথে সাথে দরজা বন্ধ করে দিয়ে আমি মানে ফাপড়ের মতন, বলছে যে আমার উঠছে যেমন ভয় তেমন ছুটে আসার একটা কষ্ট। তারপরে আমরা সবাই মিলে এক ঘরের মধ্যে আলোচনা করলাম যে না, এটা তাহলে তো সুবীরের বাবা নন। তখন সুবীরকে ফোন করলাম আমি ঘরের থেকেই। সুবীর তখন ওর মামাকে যখন ফোন করলো যে ওদের খুব বিপদ মামা, তুমি ওদের হাত থেকে, ওদের এই থেকে রক্ষা করো, হ্যাঁ। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আমি কালকে আসছি, তোরা কিছু কিছু জিনিস রাখ, আর তুই ওই ঘরে থাকবি না, 3জন 7জন 9জন যেই থাক, ওদের বাড়ির লোককে থাকতে বল। তোর যেহেতু বাবা সবে সবে মারা গেছে, 1 বছরও হয়নি, তো সেই কারণে তুই বাড়িতে থাক, এমনি তোর কোনো বিপদ হবে না, তাও তুই বাড়িতে থাক, তুই ঢুকবি না। আর ওদেরকে বলবি আমি, বলছে প্রেত যজ্ঞ করব, যে প্রেত পিশাচ হাকিনি ডাকিনি ডাকে, আমি সেই যজ্ঞটা করব, তার জন্য আমার লাগবে শোল মাছ, শাল মাছ। তো তোমরা অনেকেই শাল মাছ জানো, হ্যাঁ, শাল মাছ কিছুটা শোল মাছের মতন একটু লম্বা হয়, আর এই পেটের কাছে না ওই সিঁদুরের চন্দনের দাগের মতন না এরকম দাগ, টিপ না, দাগ 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 দাগটা থাকে, ওটাকে বলে শাল মাছ। ওটা কিন্তু মানে যারা পিশাচ মন্ত্র সাধনা করে তাদের কিন্তু ওই শাল মাছ পুড়িয়ে খেতে হয়, আর শাল মাছ তো অতি অবশ্যই দিতে হয়। তো সেই কারণে বলল যে একটা শাল মাছ একটা শোল মাছ কিন্তু অতি অবশ্যই এনে যেন রাখে, আমি আসছি, এই মানে একটু দুপুর দুপুর হবে, আমি চলে আসছি।
তারপরে ওর মামা তখন কি করেছে, মানে ওনার যত রকমের সব যা লাগে মন্ত্র উচ্চারণ করার জন্য যত রকম মানে কাজ ওখানে করবে, ক্রিয়া করবে, সেই সমস্ত প্রত্যেকটা জিনিস নিয়ে এসে ওই ঘরের মধ্যে যখন ঢুকেছে, ঢুকে দরজা বন্ধ করে তিনজন, মানে ওই সুশান্ত, ওই ভদ্রলোক মানে ওর মামা, আর হচ্ছে গিয়ে তোমার ওই ওর বাবা, তিনজনে যখন বসেছে ওই রকম উনি সেই যজ্ঞ আহুতি দেওয়ার জন্যে যেই কাঠ রেখেছে, যা যা বলেছিল সব করার পরে এইবারে যখন উনি যজ্ঞ শুরু করেছে, বলছে তোমরা চুপ করে, যাই ঘরের মধ্যে ঘটুক তোমরা চুপ করে শুধু বসে দেখবে বা চোখ বন্ধ করবে, তোমাদের ব্যাপার। এইবারে তো উনি নানান রকমের মন্ত্র বলছে, ওই সমস্ত মন্ত্র যখন উনি উচ্চারণ করছে, বলছে আমাদেরই গায়ে কাটা দিচ্ছে যে এই ধরনের মন্ত্র উচ্চারণ আমরা কোনোদিন কোথাও শুনিনি। যাই হোক, যখন ওই ধরনের মন্ত্র উচ্চারণ করছে তখন বলছে ঘরের মধ্যে দাপড়া দাপড়ি দাপড়া দাপড়ি হচ্ছে। ও মানে বলছে ওই মামু বলছে যে যাবি না, যাবি না তুই, তোর এত সাহস, তুই যাবি না। তো তখন মানে আমরা বুঝলাম যে ওই প্রেতটাকেই তাড়ানোর চেষ্টা করছে, যে যেতে চাইছে না। তখন বলছে দাঁড়া, এইবার আমি যজ্ঞ আহুতি দিচ্ছি, যেতে তো তোকে হবেই। তখন কি করেছে, ওই শাল মাছ আর শোল মাছ প্রেতদের উদ্দেশ্যে যখন আহুতি দিয়েছে ওই যজ্ঞ কুণ্ডর মধ্যে, যখন আহুতি দিয়েছে, বলছে ঘরের মধ্যে সাথে সাথে পুরো একটা ঠান্ডা স্রোত, যেন মনে হচ্ছে পুরো ঘরটা মনে হচ্ছে যেন মানে আমরা যেন মনে হচ্ছে মর্গে এসে গেছি, ঠিক এই রকম একটা ঠান্ডা, মানে কি ওই ঘরটার মধ্যে আমরা কাঁপতে শুরু করেছি। তখনই ওই রকম বলছে যজ্ঞের ভেতর থেকে ওই মাছ দুটো বলছে যেন এরকম শূন্যে লাফ দিয়ে উঠলো, শাল মাছ শোল মাছটা শূন্যে লাফ দিয়ে উঠে মনে হচ্ছে যেন কত লোকে যেন ওটাকে ছিঁড়ে কুড়ে খেলো। তারপরে তখন আর উনি ওই রকম ধ্যানমগ্ন হয়ে তখন ঘরের মধ্যে ওই ছিঁড়ে কুড়ে খাওয়ার পরে না বলছে ঘূর্ণি পাক হতে 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 ওই যজ্ঞের আগুনের যে শিখা, ওটা এরকম ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে কোথায় যে মিলিয়ে গেল আমরা টের পেলাম না, আর সাথে সাথে দপ করে ওই আগুনটাও নিভে গেল। নিভে যাওয়ার বলছে ঘরের মধ্যে পুরো আবার সেই শান্তি, কোনো রকম কোনো কিছু আর নেই, যেই রকম আমাদের ঘরে আমরা থাকতাম পুরো ওই রকম ঘর হয়ে গেছে, যেন মনে হচ্ছে কিছু হয়নি। তারপরে শেষে উনি বললেন যে এইবার তোমরা ঘরের লাইট জ্বালাও। লাইট জ্বালানোর পরে দেখছে বাবা ঘরের মধ্যে কি তাণ্ডব, এতক্ষণ তো ওই আগুনের শিখাতে যেটুখানি যা দেখতে পেয়েছে যজ্ঞ আহুতিতে, কিন্তু তারপরে দেখছে ঘরের মধ্যে পুরো তাণ্ডব করে গেছে। বলছে 10টা হাতিতে যদি ঘরটার মধ্যে দাপড়ে বেড়াতো তো ঠিক ওই রকম হয়েছে। তখন বলছে আর তোমার কোনো ভয় নেই, ওই যে প্রেত আহুতি দিয়েছি আমি, ওরা একে নিয়ে চলে গেছে, হ্যাঁ, তোমাদের আর কোনো ভয় নেই। তবে তুমি যেই কাজটা, পরে তো উনি শুনেছে, যেই কাজটা করেছো খবরদার আর কোনোদিন তোমরা কেউ কিন্তু, প্রথম কথা হচ্ছে শ্মশানে গেলে কাউকে ডাকবে না, কাউকে ডাকবে না, সব একসাথে থাকবে, একসাথে আসবে, পেছন থেকে কোনোদিন কাউকে ডাকবে না। আর প্রথম কথা তো পেছন ফিরে তাকাবেই না, আগেই তোমরা আলোচনা করে নেবে, দাহ হবে, আমরা কিন্তু এক জায়গায় গোল হয়ে দাঁড়াবো, আমরা কিন্তু একসাথে বেরিয়ে চলে যাব। তো যাই হোক, সেই সময়ের জন্য ওরা এই বিপদ থেকে মুক্ত হয়েছে, হয়ে বলছে যে খুব শিক্ষা হয়েছে, আর কোনোদিন এমন আমার ভয় হয়েছে, মানে পেছন থেকে ডাকা তো দূরের কথা, আমি আর কোনোদিন, বিশ্বাস করেন, আমি শ্মশানে যাইনি, হ্যাঁ, আমি আর সাহস করে কোনোদিন শ্মশানে যেতে পারিনি। তো যাই হোক, এই ছিল আমার ঘটনা। বলো তোমাদের কেমন লাগলো শুনে, কতটাকে ভয় পেয়েছো একটু কমেন্ট করো। রঞ্জিতা পাল স্টোরি চলতে চলতে বলছে ওরে বাবারে কি সাংঘাতিক। হ্যাঁ, সত্যি এগুলি কিন্তু সবাইকে একটু মেনে চলা উচিত। শোনো, মানে বলে না যে বুদ্ধিতে এগুলির ব্যাখ্যা হবে না,
তুমি উড়িয়ে দিলে কি হবে? সত্যি সত্যি শ্মশানে তুমি তুমি একা গিয়ে কখনো দেখো না কেমন গায়ে কাঁটা দিয়ে ওঠে, তা সেটাই কিছু তো আছেই নিশ্চয়ই ওখানে। বলো, তোমরা একটু কমেন্ট করো। তোমার কথা অনেক কেটে হচ্ছে। আচ্ছা আচ্ছা, হচ্ছে তো, কমেন্ট করছে তো। কমেন্ট ছুটছে, এর মধ্যে দেখাচ্ছে না। আচ্ছা, সৌমি রয় লিখেছেন ভীষণ ভয়ের। মধুমিতা রয় লিখেছে প্রচন্ড ভয়ের। সত্যিকারেরই, আমারই তো যখন বলছিল আমার শুনতে শুনতেই ভয় লাগছিল। প্রসেনজিৎ মাইতি লিখছেন খুব সুন্দর। থ্যাংক ইউ। তাহলে তোমরা কমেন্ট। তৃষা বলছেন দারুণ লাগলো ঘটনাটা, বাট খুব ভয়ের। খুব ভয়ের, আমার তো বাবা ভয়ই লাগে শ্মশান টশান শুনলে না, আমার যেন কেমন শ্মশান জাগানো এই সেই এই সমস্ত শুনলে আমার ভয় লাগে। টাটাই ব্যানার্জি বলছেন প্রথম ঘটনা অ্যান্ড পান্না মিস। আচ্ছা, প্রথম ঘটনা আধখানা মিস। যা, ঠিক আছে, তাহলে পুরোটা করে নিও। রেকর্ডেডটা শুনে তুমি একটু পুরো করে নিও। ঠিক আছে, তাহলে আর আমি পড়ে নিই। প্রতাপ ঘোষ লিখছেন শ্মশানে যাবার কথা শুনলে আমি চলে যেতাম, এখন আর যেতে পারবো না। না, অবশ্যই যাবে। আমি একটা কথা বলি, আমরা হয়তো মানি না, জানো তো, জালের কাঠি যেটা হয় সেটা না ছোট একটা হয়, হ্যাঁ। তো ছোট ধরনের জালের কাঠি, যাদের শ্মশান কেন, তুমি যেইখানেই যাও না কেন, এই টোটকাটা অতি অবশ্যই মনে রাখবে। যারা মাছ ধরে সেই মাছের জালের কাঠি বড় তো কোমরে রাখতে পারবে না, বড় কোমরে রাখা যায় না, অত বড় তো, ছোট্ট জালের কাঠি হয়। কিন্তু জালের কাঠি কিন্তু কিনবে না, কিনলে সেটা কিন্তু মাছ ধরা জালের কাঠি হতে হবে, কিনলে সেটা তো তুমি নতুন পেলে। যদি মাছ ধরতে ধরতে কারোর কাছ থেকে একটা জালের কাঠি কোমরে রাখতে পারো, আমি মনে করব শুধু শ্মশান নয়, মরাবাড়ি যে কোনো জায়গা অন্তত তোমাকে ভয় তুমি পাবে, তোমাকে টাচ করতে পারবে না। আচ্ছা, রঞ্জিতা বলছে খুব ভয়ের, তুমি এত সুন্দর ভাবে বললে যে চোখের সামনে দেখতে পেলাম। ঠিক আছে, শোনো না, আর না লেট করলাম না, হ্যাঁ। তো যেহেতু লেট হয়ে যাচ্ছে, থ্যাংক ইউ ভালো লাগার জন্যে। আর তোমরা তোমাদের ভালো লাগে বা তোমরা আমাকে ভালোবাসো, তো সেই কারণে আমার যেন আরও বেশি বেশি করে গল্প বাছার প্রবণতাটা বেড়ে যায়, হ্যাঁ। ঠিক আছে, তাহলে শুরু করে দিলাম। দেখো, আমি প্রায়শই কিন্তু কালো জাদুর গল্প আনি, তো আমার কালো জাদুর গল্পের মধ্যে বেশিরভাগ টাইম মেয়েদের থাকে। তো শুধু মেয়ে নয়, আজকে যে গল্পটা, মানে আমার নিজেরই প্রচণ্ড, মানে বলতেও অস্বস্তি করছে, আর খারাপও লাগছে ব্যাপারটা, ঘটনাটা এতটাই না একটা দুঃখেরও একটা ভয়েরও, হ্যাঁ। তো এইটার আমি যে বলেছে তার আমি নামটা বলতে পারবো না, জায়গাটাও বলতে পারবো না। তো তার একটা যেহেতু নাম দিতে হবে, আমি তার একটা নাম রাহুল দিয়ে দিলাম, হ্যাঁ। তো রাহুল খুব শিক্ষিত একটা ছেলে, তার ফ্যামিলির বর্ণনা আমাকে একটু দিতেই হবে। সে নিজে একটা সরকারি চাকরি করে, তার বাবার বড় বাজারে বিশাল কাপড়ের দোকান, বাবা আর ছোট ভাই সেই কাপড়ের দোকানটাই থাকে। আর ওদের বাড়িতে ওদের প্রচণ্ড মিল, প্রচুর পয়সা, ওরা সত্যিই মানে পাড়ার মধ্যে মোটামুটি প্রচুর বড় লোক, হ্যাঁ। তো এবারে ওদের ব্যাপারটা হচ্ছে কি, যে রাহুল চাকরি করলে কি হবে, ওদের যেই বড় বাজারের ব্যবসাটা, সেই ব্যবসাটার থেকে কিন্তু ওই টাকা কিন্তু 3 ভাগ হয়। এই নয় যে আমার ছেলে চাকরি করছে, বড় ছেলে চাকরি করছে, তো চাকরির পয়সাটাই ওর, আর কিছু নয়, সেটা নয়। তো ওই ব্যবসারও যেই টাকাটা আসে ওদের, সেটারও কিন্তু 3 ভাগ হয়। ভাই বাবা কিন্তু দেখে কিন্তু অ্যাকচুয়ালি ভাই আর বাবা, কিন্তু টাকাটার কিন্তু ভাগটা রাহুলও পায়। তো রাহুলের মোটামুটি ব্যাংক ব্যালেন্স মোটামুটি অনেকটাই আছে, মানে পৈতৃক সম্পত্তি হিসাবেও প্রচুর টাকা ওদের, নিজেরাও ইনকাম করে সেই হিসাবেও ওদের প্রচুর টাকা,
মাও চাকরি করেন, মানে উনি নার্স, উনিও চাকরি করেন। তো সেই হিসাবে মোটামুটি পয়সাওয়ালা একটা ঘরের ছেলে রাহুল, দেখতে সুন্দর। কিন্তু যেহেতু ও একটা মেয়ে ভালো পাচ্ছিল না দেখে, একটু বয়স হয়ে গিয়েছিল ওর, প্রায় 40 বছর মতন ওর বয়স, একটা ভালো মেয়ে পাচ্ছিল না সেই জন্যে। তো যেহেতু ওকে না বিয়ে দিলে ছোট ভাইকেও বিয়ে দিতে পারছে না, তো মায়ের সবসময় চিন্তা ছিল যে একটা ভালো মেয়ে যেন রাহুলের জন্যে পাওয়া যায়। তো সেই সময় কি করেছে, হঠাৎ রাহুলের অফিসেই একটা লোক, মানে পিয়ন টাইপের একজন পিয়নই, হ্যাঁ, সে বলল কি, এই যেহেতু বিয়ের কথাটা তো এক জায়গায় বসে আলোচনা হয় বন্ধু বান্ধবের মধ্যে, তখন বলে আরে তোর বিয়েটা হলে খেতে পারতাম। তো তখন বলছে তাহলে একটা মেয়ে দেখ না, মাও তো আমার মাও দেখছে, দেখ না। তো তখন ওই পিয়নটা এসে বলল কি যে স্যার একটা কথা বলবো, মানে আমার ছোট মুখে বড় কথা হয়ে যাবে, একটা মেয়ে স্যার আছে, তো ওরাও একটা ভালো ফ্যামিলি খুঁজছে, ভালো ছেলে খুঁজছে, তো আপনি যদি মনে করেন যে দেখতে যাবেন তাহলে কিন্তু দেখতে যেতে পারেন বলে, মানে সেই সময়টা ও মানে একটা অবাক, সেই সময় হয়নি ঠিকই, তো বলছে যে হ্যাঁ ঠিক আছে যদি ভালো হয় তো কেন যাব না, দেখো বয়সটা তো হয়ে যাচ্ছে, এবার যাই হোক বিয়ের একটা সবারই একটু মানে চাহিদা থাকে, তো ওই বয়সটাই তো আরো বেশি। তো ও কি করেছে, পট করে তখন পকেট থেকে ঠিকানাটা বার করে দিয়েছে। ঠিকানাটা যখন বার করে দিয়েছে, তো তখন ও ঠিকানাটা নিয়ে বাড়িতে এসেছে, মানে যেমন অফিস ছুটি হয় ওই রকম বাড়িতে আসার পর ও তখন মায়ের সাথে আলোচনা করলো। মা তখন বলল কি যে ঠিক আছে তুই তাহলে এক কাজ কর, ওই পিয়নের নাম্বারটা আছে তোর কাছে, তখন বলছে যে এই ঠিকানার মধ্যে নাম্বার আছে। তা বললো ঠিক আছে আমরা তাহলে মেয়ে দেখতে যাব। হ্যাঁ, তো মেয়ে দেখতে যাব, ওদেরকে বলে দে আমরা খুব তাড়াতাড়ি বিয়ে দেবো, আমরা মেয়ে দেখতে যাব। তো কলকাতার একটা নামকরা জায়গায় একটা ফ্ল্যাট, ওই মেয়েটাদের ফ্ল্যাটে থাকে। হ্যাঁ, তো সেইখানে সেই ঠিকানাতে যখন আমি বললাম না কিন্তু ঠিকানাটা, হ্যাঁ, তো সেই ঠিকানায় যখন ওরা মেয়ে দেখতে যায়, তো দেখতে যাওয়ার সময় ফার্স্ট টাইম ওদের সাথে একটা ঘটনা ওরা করলো, সেটা মেয়ের মা বাবা আর মেয়ে, আর কেউ নেই ওই বাড়িতে। মেয়েকে কিন্তু দেখাতে নিয়ে আসলো না। ফার্স্ট টাইম ওর মা ঘরের মধ্যে ঢুকেই বলছে আপনারা একটু জল মিষ্টি খেয়ে নিন। হ্যাঁ, তো বলছে যে না দেখো আমরা এরকম গিয়েই কারোর বাড়িতে এরকম খেতে পারবো না, আগে মেয়েকে দেখান, আর মিষ্টির তো প্রশ্নই নেই, কেন মিষ্টি কেন আনলেন আপনারা? হ্যাঁ, তো ঠিক আছে আপনি যখন বলছেন, কিন্তু মেয়ে আমরা আগে দেখব। তো বলছে যে মানে এদের মনে মনে কি, দেখো মেয়ে যদি পছন্দ না হয় তো সেই বাড়িতে গিয়ে, স্বাভাবিক কথা যে সেই বাড়িতে গিয়ে বলো মিষ্টি খেয়ে আসতে ইচ্ছে করে, এখনকার দিনে ওগুলি হয় না, একটা বিবেকের দংশনও তো একটা আছে। আমি এক পেট মিষ্টি খেয়ে পরে তাকে বলে দিলাম যে আমার মেয়ে পছন্দ হয়নি, তো এই রীতিতে ওরা বিশ্বাস করে, একটা ওরা যে ধরনের ফ্যামিলি। তো তখন বলছে না ওরা এমনটাই জোর করলো যে মিষ্টি না খাওয়ালে যেন আমাদের মেয়ে দেখাবে না, মানে আমাদের কাছে এইরকম একটা, সেই সময় আমরা কিছু মাইন্ড করিনি, কিন্তু যেন এরকমই মনে হলো। তো যাই হোক, মিষ্টিটা দিল, খেলাম, তারপরে একটা শরবত যে কি দিল, মানে বিশ্বাস করবে না, মানে শরবতটা খাওয়ার পর মনে হচ্ছে কি আমরা যেন কত খুশি, আমাদের যেন মনটা কি খুশি, একটা খুশিতে ভরে গেল। তখন না খেতেও না মানে একটা অন্যরকম, এত রকমের শরবত খেয়েছি, এই টেস্টটা আমি এই ধরনের শরবত খাইনি, হতেই পারে নাই খেতে পারি। তো তারপরে যখন মেয়েকে নিয়ে আমাদের খাওয়া কমপ্লিট, শরবত খাওয়া কমপ্লিট, তখন যখন মেয়েকে নিয়ে এসেছে, তো সেই সময় মনে হলো আমাদের কাছে যে এই মেয়ের জন্যেই যেন আমরা অপেক্ষা করছিলাম, এই মেয়েই আমাদেরকে বাড়িতে নিয়ে যেতে হবে। আর মানে রাহুলের তো মনে হচ্ছে আর একদিনও আমি একে রেখে থাকতে পারবো না, মানে এই রকম একটা ওদের মনে তখন হলো। তো তখন ওরা বলছে আমরা কিন্তু এক কাপড়েই মেয়ে নিয়ে যাব, আমাদের এত পছন্দ হয়েছে, তো আপনারা ঠিক করেন যে আপনারা কবে মানে কত কিভাবে আপনারা আর কি কথাবার্তা আগে বাড়াবেন।
তো তখন মেয়ের মা মানে মেয়ের বাবা এক জায়গায় মনে হচ্ছে কি বেয়ারা টাইপের এক জায়গায় দাঁড়িয়ে আছে স্ট্যাচু হয়ে, মেয়ের মা সব। আর ওদের যেন মা মেয়েতে যেন মাঝে মধ্যেই কথা হচ্ছে চোখে চোখে, জানো তো। বলছে সেই কথাটা আমরা যেন আমরা অতটা, আমরা পুরো ন্যাচারাল মানুষ যেরকম হয় অত কিছু বুঝি না, কিন্তু পরে এটা ভাবলাম যে মা মেয়ের কিন্তু ক্ষণে ক্ষণে চোখে চোখে কথা হচ্ছে। হ্যাঁ, তখন মা বলছে যে দেখেন আমারও খুব ইচ্ছে অনেক দিন থেকে ভালো ছেলে পাচ্ছি না, তো আমরাও বেশি দিন লেট করব না, সামনেই যে ভালো ডেট আছে আমরা সেই ডেটে মেয়ে বিয়ে দিতে চাই। তখন বলছে আপনারা তৈরি তো? বলছে হ্যাঁ আমরা একদমই তৈরি। যাই হোক, এতটা কথার মাঝে, এত কিছুর মাঝে আমরা যে একটা শিক্ষিত ফ্যামিলি, বিশ্বাস করুন আমাদের মাথায় আসেনি যে আমাদের রেজিস্ট্রি করতে হয়। হ্যাঁ, মেয়ে বিয়ে মানে, ছেলে বিয়ে মানে ওই সেই 7 পাকে বাঁধা করে আমরা তার পরের মাসে একটা ভালো ডেট দেখে আমাদের সাথে বিয়ে হয়ে গেল। তখন ওরও একটা নাম আমি পূজাই দিয়ে দিলাম, আমার চট করে পূজার নামটাই মাথায় আসে, জানো তো। তো যাই হোক, ওই পূজার সাথে রাহুলের বিয়ে হয়ে গেল। তো যেদিন থেকে পূজা ওদের বাড়িতে এসেছে, হ্যাঁ, সেদিন থেকেই না বলছে যে মানে ওর না মানে আমি ছাড়া ও একদম আমরা বুঝতে পারছি, বেশ কিছুদিন পর থেকে আমরা বুঝতে পারছি ও না আমার ভাইকে সহ্য করতে পারছে, মানে সহ্য করতে পারে, ভাইয়ের সাথে ওর সেই রকম মানে টার্মসটা তৈরি করতে পারছে না, মায়ের সাথেও না বাবার সাথেও না। হ্যাঁ, কিন্তু বাড়িতে চাকর বাকরের সাথেও যে ও মানে ও যেন একটা মনে হচ্ছে আলাদা গ্রহের আলাদা দুনিয়ার একটা মানুষ, ও যেন এইরকম সমাজে থাকার মানুষ না। তো যাই হোক, এখন কি হয়, ওর টেন্ডেন্সি কি বলতো, ও দিনের পর দিন স্নান করবে না। হ্যাঁ, ও কি বাসি কাপড় ছাড়বে না। তো দেখো এগুলি আমার মা, উনি তো দেখেন একটু বয়স্ক মানুষ, স্বাভাবিক কথা, এইগুলি তো উনি তো বরদাস্ত করতেন না। উনি যখনই এই কথাটা টুকতেন তখনই মায়ের ওপরে ওর বৃতৃষ্ণা, ও মানে মায়ের সাথে কথা বলতো না, লাস্টে এমন হয়ে গিয়েছিল এত খটোমটো আমাদের ঘরে সর্বক্ষণ, যেন মনে হচ্ছে কেন এটা একটা বাজার, সারাক্ষণই মানে লেগে থাকছে এইরকম। আর একটা জিনিস আমি খেয়াল করলাম, জানি না কিসের জন্যে আমার যেন আমার মায়ের প্রতি, আমার বাবার প্রতি যেন আস্তে আস্তে টানটা কমতে থাকছে। মানে কি, যখনই ও পূজাকে কিছু বলতো আমার মায়ের ওপরে ভয়ানক রাগ হতো, আমি মায়ের ওপর চিৎকার চেঁচামেচি করতাম যে কেন এরকম করছো ওর সাথে, তোমরা কেউ ওর সাথে ভালো ব্যবহার করো না, এই না। আমি মায়ের ওপর রেগে যেতাম, দাদার ওপর, ভাইয়ের ওপর, বাবার ওপর রেগে যেতাম। রেগে গিয়ে যেন আমার মনে হতো যে আমি পূজাকে ছাড়া অন্ধ, ওকে ছাড়া বাঁচবো না, ওকে কেউ কিচ্ছু বলতে পারবে না, মানে আমার মনে এটাই ছিল। বললো তারপরে যেন একদিন কি করলো, অম্বাবচী ছিল, আমি ভালো মতন জানি যে আমাদের বাড়িতে অত অম্বাবচী কেউ করতো না, কিন্তু তো মানে লোকের মুখে মুখে শুনতাম যে অম্বাবচী আর কি, আজকে এই অম্বাবচী লেগেছে। তো অম্বাবচীর 2 দিন আগেই পূজা বাপের বাড়ি চলে গেছে। বাপের বাড়ি গিয়ে অম্বাবচীর দিন বলছে জানো আমাকে একটা চেন, সোনার চেনের সাথে একটা লকেট দিয়েছে। বলছে কি বলবো, ওই লকেটটাই না, বলছে কি মানে আমি ওই রকম লকেট দেখিনি কোনোদিন কোথাও। বলছে মাঝখানে একটা বাদুর, উড়ন্ত একটা বাদুর, আর তার দুপাশে দুটো শূকর, শূকরের দাঁতাল শূকর, দুটো দাঁত এরকম বেরিয়ে রয়েছে, আর এই মাঝখানটায় একটা উড়ন্ত একটা বাদুর। তো ওইটা আমাকে ওই অম্বাবচীর দিন আমার বউ আমাকে পরিয়ে দিল নিজে হাতে, বললো না আমি তোমার জন্য নিয়ে এসেছি, দেখো কি সুন্দর, তোমাকে তোমার জন্য আমি বানাতে দিয়েছিলাম, কেমন লেগেছে তুমি বলো। তো বলছে দেখতে তো ডিজাইনটা সত্যি সুন্দর করেছে, মানে দুপাশে দুটো শূকর আর তার মাঝখানে ওই ডিজাইনটা সুন্দর লাগছে। আমি বলছি হ্যাঁ খুব সুন্দর লাগছে তো। তা বলছে আমি কিন্তু তোমাকে পরিয়ে দেবো। হ্যাঁ, মানে ওর মনে মনে রয়েছে যদি রাহুল এই জিনিসটা না পড়ে, যদি এই জিনিসটা কারোর হাতে চলে যায়, তো ওই অম্বাবচীর দিন ওকে যখন ওই চেনটা পরিয়ে দিয়েছে, বলছে
ঠিক তার কদিন পর থেকে আমার যেন আর আমার মা বাবাকে একবারের জন্য নয়, কোনো বারের জন্যই আমি মাকে সহ্য করতে পারছি না, বাবা এই সংসারটাই এই বাড়িটাই আমি সহ্য করতে পারছি না। মানে মা হয়ে গেছে এখন আমার পরম শত্রু। যেহেতু মায়ের সাথেই পূজার টুকটাক লেগে যাচ্ছে, ওর ওই চালচলন, মানে ওই ওই রকম চালচলন জঙ্গলে যারা থাকে তাদের ওরকম, মানে ভদ্র সমাজের মতন ওর ওই চালচলন ওরকম নয়। হ্যাঁ, তো তখন না আমি ঠিক করলাম যে না, আর এক মুহূর্ত আমি এই বাড়িতে আমি আমার বউকে রাখবো না। কেন এই বাড়িতে আমার মন তখন বলছে জানো তো, যে এক মুহূর্তের জন্যেও আমি এই বাড়িতে সেফ নই, আমার বউ সেফ নয় এই বাড়িতে। ওরা যে কোনো মুহূর্তে আমার বউকে আমার থেকে দূরে করে দেবে, মেরে ফেলবে, মানে আমার মনে মনে এইরকম চলছে। তখন আমি কি করলাম, যেখানে আমার ফ্যামিলি এত ভালো ছিল, আমি আমার মা মানে বলছে, ও কেঁদে দিয়েছে, বলছে আমার মা বাবাকে আমি পুরোপুরি যেন সেই মানে ত্যাগ করে দিলাম। দিয়ে আমি তখন পূজার হাত ধরে আমার যতটা প্রয়োজনীয় জিনিস প্রত্যেকটা, আমি যে কি গোছাচ্ছি, আমি যে কি নিচ্ছি আমি কিন্তু বুঝতে পারছি না। যা যা আমাকে পূজা বলছে আমি ঠিক তাই তাই ওর কথা মতন আমি ঠিক তাই তাই গুছিয়ে নিয়ে সেই ক্ষণে আমি বাড়ি ছেড়ে, আমার মা আমাকে, মানে এখন আমি বুঝতে পারছি, বলছে বিশ্বাস করবে না, আমার মা আমার দুটো পা জড়িয়ে কাঁদছে, বাবা তুই যাস না, তুই যা বলবি আমি তাই করব, তোর বউ যা বলবে আমি তাই করব বাবা, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। বলছে আমার যেন মনে হলো সেটাও আমার বিষের মতন লাগছে, আমার মানে পারলে মাকে আমি ধাক্কা দিই। দিয়ে আমি ওই পূজার হাত ধরে আমি চলে আসি এইখানে ওদের ফ্ল্যাটে পূজাদের ফ্ল্যাটে আমি চলে আসি। তো চলে আসার পর থেকে আমি যেন একটা মানে সম্মোহনের মধ্যে আছি, কেউ যেন আমাকে চালিত করছে। এই ব্যাপারটা কিন্তু আমার মানে বলছে আমার কলিগরাও এই ব্যাপারটা বুঝতে পারছে যে আমি কিন্তু আর সেই রাহুলটি নই। আমি যেন মনে হচ্ছে কেউ যেন আমাকে বলছে এই ওঠ, তো আমি উঠছি, এই বস, তো আমি বসছি। এই জিনিসটা আমার সাথে দীর্ঘদিন চলছে। আমি যেন কোনো রকমে অফিস করছি, আমি আবার যেন কোনো রকমে বাড়ি চলে আসছি। মানে এটাই হচ্ছে আমার কোনো একটা মানে ঘোর, মানে মনে হচ্ছে আমাকে একটা দিক ঠিক করে দিয়েছে, তুমি এভাবেই যাবে আর এভাবেই আসবে, এভাবেই উঠবে এভাবেই বসবে। তো এই রকম বেশ দীর্ঘদিন 1 বছর আবার ওরকম যখন অম্বাবচী এসেছে, তো তার মাঝখানে একটা জিনিস ঘটেছে, বলছে সেই সময় আমি খেয়াল করিনি, কিন্তু আমার মনে হতো কি মা মেয়েতে পাশের একটা ঘরে গিয়ে কিছু যেন করে, কিছু যেন ওরা গল্প করুক, হাসাহাসি করুক, মাঝে মাঝে যেন মনে হচ্ছে মানে কিছুর একটা মন্ত্র উচ্চারণের মতন জোরালো একটা আওয়াজ এরকম ভেসে আসতো। কিন্তু আমি যেহেতু একটা ঘরে আছি, আমার ওগুলিতে কোনো ভ্রুক্ষেপ ছিল না, আমি যেন আমার বউকে পেয়েই ধন্য, ব্যাস এইরকম একটা আমার ভেতরে চলছিল। তো সেই সময় আমার কিন্তু মনে হলো যে আমি এখানে এসেই বেঁচে গেছি, আমি এখান থেকেই মানে এখানেই আমি ঢুকেছি, আমার যেন এখান থেকেই মৃতদেহ যায়, আমি আর কোথাও যাব না, এটাই আমার কাছে স্বর্গসুখ। তো এখন কি হয়েছে, বলছে অম্বাবচীতে আমার শাশুড়ি আর আমার বউ আবার যেন কোথাও চলে যায়। এবারে মানে ওরা বলছে কি যে দেখো তুমি আমরা এবার 3-4 দিনের জন্যে একটু বেড়াতে যাচ্ছি, তা তুমি কিন্তু ঠিক মতন বাপিকে নিয়ে তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করো, অফিস টফিস কিন্তু ঠিক মতন যাও, হ্যাঁ। তার মানে সে তার ভালোবাসায় কিন্তু কোনো খামতি ছিল না, সে দেখাচ্ছে প্রচণ্ড আমাকে ভালোবাসে, মানে আমি ছাড়া তার কেউ নেই এই রকম ভালোবাসতো। তো সেই সময় আমাকে ঠিক ওই অম্বাবচীর মধ্যে যখন চলে যাচ্ছে, ওরা চলে গেছে, তো হঠাৎ করে আমার শ্বশুর আমাকে নিয়ে উনি কি করলেন, মানে কোনো কথা নেই, উনি বলছেন যে এক্ষুনি আসো আমার সাথে।
তো আমি তো কিছুতেই যাব না। আমি যে কেন, আমি যাব কেন আপনার সাথে? বলে কি যে আপনি তো বলছে এক্ষুনি বাবা তুমি আমার সাথে আসো, কোনো কথা না, কোনো কথা না, তুমি এখানে কোনো কথাই বলো না বলে ওই শ্বশুর বলছে আমার হাত ধরে অনেকটা, আমি যে কোথায় এসেছি, কেন আমি তো একটা ঘোরে থাকতাম, একটা মদ খেলে কোনো ড্রাগ নিলে যেরম একটা ঘোর, আমি একটা সেই ঘোরের মধ্যে সব সময় থাকতাম। বলছে আমাকে অনেকটা দূর, আমি জানি না আমি কোথায় এসেছি, অনেকটা দূরে নিয়ে আমাকে বলছে যে একটা কিসের মন্দির আমি জানি না, একটা ভাঙাচুরো একটা পোড়ো মন্দির, সেই মন্দিরের কাছে আমাকে নিয়ে এসে আমার গলার থেকে ওই চেনটা, আমি তো কিছুতেই ওই চেন খুলতে দেব না, আর উনিও আমাকে জোর করছে, ওই চেনটা উনি অনেক কষ্টে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে, হ্যাঁ, তখন বলছে, আর আমার হাতের মধ্যে একটা ওই মানে কি বলতো, উম, সুতো, মানে তাবিজ টাবিজ না, একটা কালো ও পাখা পাখা বিনুনি বিনুনি করা না একটা সুতো আমার হাতে ছিল। এবারে সেই সুতোটাও আমার হাত থেকে উনি খুলে নেন, নিয়ে বলছেন যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে তুমি একদম বাড়ি চলে যাও, আর কিন্তু তুমি এইখানে আসবে না। বলছে আমাকে যে কথাগুলি বলছে, আমার মনে হচ্ছে যে মানে বহু যুগ ওপার থেকে আমাকে কেউ কথা বলছে। যখন ওগুলি খুলে নিয়েছে না, আমি ওই মন্দির, ওই ওই পুরো মন্দিরটার মধ্যে না আমি একটা অজ্ঞান মতন হয়ে গেছি, পুরো অজ্ঞান হয়ে গেছি। হ্যাঁ, আমি যেন এগুলি অজ্ঞানের মধ্যে দিয়ে দেখছি যে উনি আমাকে এই কথাগুলি বলছেন। তারপরে আমি ওই অবস্থা থেকে যখন জ্ঞানটা আমার ফিরেছে, তো বলছি যে তখন আমি দেখছি আমার আশেপাশে কেউ নেই, আর হঠাৎ করে মনে হচ্ছে আমি এখানে কেন, আমি এখানে কেন, আমি কোথায় এসেছি। তখন বলছে আমার ভেতরটা না আমার মা বাবার জন্যে হু হু করে কাঁদছে, আমার মা বাবা কোথায়। এইবার আমার সব মনে পড়ে যাচ্ছে যে আমি কি ধরনের ব্যবহার আমার মা বাবার সাথে করেছি, খুব ভয়ানক খারাপ ব্যবহার করেছি। এখন আমাকে কত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়ি যেতে হবে। তো এইটা মনে করেছি যখন, করে আমি যখন উঠে বসেছি, তো আমার না তখন দেখছি যে উনি, আমার শ্বশুর তো আমার পাশে নেই, তো আমার ওইখানটায় বেশ এক তোড়া টাকা রাখা আছে, অনেকগুলি টাকা আমার ওখানে রাখা আছে। তখন আমি কি করলাম, ওইখান থেকে টাকা নিয়ে আমার মাথায় একটা জিনিস ঘুরছে, আমাকে বাড়ি যেতে হবে, আমাকে বাড়ি যেতে হবে, আমাকে বাড়ি যেতে হবে। তো আমি যখন ওই রকম মানে গাড়ি ঘোড়া করে এই সেই করে যখন আমি কোনো রকমে গিয়ে বাড়িতে গিয়ে পৌঁছিয়েছি, তখন তো আমার মা আমাকে দেখে, মানে 1 বছর পর আমার মা আমাকে দেখছে, দেখে আমার মা ছুটে এসেছে, আমাকে জড়িয়ে ধরেছে। আমার ওই মনে হচ্ছে কি, বলছে বাবা তুই এ কি হয়ে গেছিস, তুই তো পুরো অঙ্গার হয়ে গেছিস একদম। বলছে আমাকে যেন মনে হয় কি অনেক দিন অসুখ থেকে উঠলে নাকি বলে যেরকম দেখতে, আমাকে নাকি বলে ওই রকম লাগছে। মা তখন আমাকে তাড়াতাড়ি করে নিয়ে কান্নাকাটি, ভাই ছুটে এসেছে, বাবা ছুটে এসেছে, কান্নাকাটি করছে। তো তখন আমাকে মানে পুরো শুইয়ে দিয়ে বাবা তুই আগে খা, এই সেই কর, সব যখন আমার আস্তে আস্তে এইবার মনে হচ্ছে যে হ্যাঁ, মানে নেশা করে থাকলে যাও আমি কি কি করেছি। সেই সময়টা কিন্তু দেখবে যারা খুব মদ খেয়ে থাকে, নেশা করে, তারা কিন্তু ভাঙচুর করে, গালাগালি দেয়, বউ পেটায় বা অন্য লোককে পেটায়। সকাল হলে যখন তাদের নেশাটা ছুটে যায়, তখন কিন্তু তারা লজ্জিত হয়, তাদের কিন্তু তখন সত্যি মনে পড়ে যে হ্যাঁ আমি কি এই ধরনের বাজে কাজগুলি করেছি। তখন তো রাহুলের সব মনে পড়ে যাচ্ছে যে আমি এত বাজে কাজ করেছি, এইগুলি করেছি। তখন যাই হোক, এবারে মা সবার কাছে ক্ষমা টমা চাওয়ার পরে তখন বলছে যে মা আমি এইরকম করেছি, ও আমাকে এরকম বলেছে, আমি করেছি, এখন আমার কি হবে। হ্যাঁ, তখন বলছে কি যে দাঁড়া, আমরা দেখছি যে আমরা যাব ওখানে। তখন তো এ তো এবার রাহুল তো মায়ের দিকে পুরো হয়ে কথা বলছে, আর ওদের কথা এরকম বলছে, মা আমার যেন এই সব ঘটনা বললো, ওরা এইরকম এরকম করে, রাতের বেলা আমি এরকম ওই ঘর থেকে এরকম আওয়াজ পেতাম। হুম, এইবারে কি করেছে রাহুল, যখন
পুরোপুরি ওর ব্যাংক অ্যাকাউন্ট চেক করেছে, পুরো কখন যে ও সই দিয়েছে, কখন যে ওর নামে যত যত টাকা ছিল প্রত্যেকটা টাকা ওই মেয়ের নামে করে দিয়েছে। পুরো চারিদিকে ওর যেই সমস্ত গচ্ছিত টাকা ছিল, ওর নিজের ইনকাম, ও যে ওর বাবার যে ইনকাম, সেই সমস্ত, রাহুলের নামে একটা আলাদা জায়গা কেনা ছিল, সেই জায়গা সব ও নিজে জ্ঞানত সজ্ঞানে সব সই করে, মানে ও তো ঘরে ছিল, মানে ওখানে দেখা যাচ্ছে ও সব সই করে ওদের নামে করে দিয়েছে। তখন বলল যে না, এটা তো একটা মানে চিটিংবাজি একটা কেস। তখন বলল যে আরো ওদের লোকজন ডেকে তখন বলছে যে আমরা এর একটা বিহিত করতে চাই। তো যখন সব আত্মীয় স্বজনকে নিয়ে সেই বাড়িতে গেছে, ওই বাড়িতে যাওয়ার পরে তখন দেখছে বাড়িতে তালা দেওয়া। যখন বাড়িতে তালা দেওয়া দেখছে, তো সেই সময় তখন ও পাশের ফ্ল্যাটে যখন জিজ্ঞাসা করেছে যে এরা কোথায়, তখন বলছে ওরা তো চলে গেছে বাড়ি, ঘর ছেড়ে। বলছে ঘর ছেড়ে মানে? বলছে এইটা তো ওদের ঘর ছিল না, ওরা তো ভাড়া ছিল এইখানে। কেন বলুন তো? আর আপনি তো এই বাড়ির জামাই, আপনি জানেন না? তখন বলছে না, আমরা তো কিছু জানি না। তখন বলছে যে কত বড় চিটার ছিল, কত বড় চিটিং আমার সাথে করেছে এরা। এরা তখন ওরা মানে থানায় গেছে, থানায় গিয়ে ওরা ডায়েরি করেছে, এই করেছে, কিন্তু কিচ্ছুতে কিছু না, ওদেরকে খুঁজেই পাওয়া যায় না। আদৌ ওই সমস্ত নাম ঠাম যেগুলি দিয়েছে সেগুলোও সঠিক ছিল কিনা সেটাও জানতে হবে। আর পুরো ওকে, ওই রাহুলকে পুরো সর্বশান্ত করে ছেড়ে দিয়েছে। তো তখন বললো যে আর দরকার নেই, খুঁজে আর কি হবে, ওই ডায়েরি করা আছে ওই অবধি, আর কিন্তু ওদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই বলছি যে শুধু কালো জাদু এইরকম ফ্যামিলিতেও যে একটা মানুষ করতে পারে। তো এই ছিল আমার দ্বিতীয় গল্প। দেখো তোমাদের কতটা ভালো লাগে। আমার মনে হচ্ছিল গল্পটা বলবো, কারণ আমাকে বারবার করে উনি বলেছেন যে এই ধরনের একটু গল্পটা আমারটা যদি আপনি করেন, তো এই ধরনের যদি ওরা আরো এরকম কোনো যদি কেউ শুনে থাকে তো সাবধান হয়ে যাবে। তো তাই আমি গল্পটা তোমাদেরকে বললাম। বলো কেমন লাগলো? দাঁড়াও, তোমার কথা তো পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো সব তোমাদের কেমন লাগলো? কমেন্ট কি শো করছে না? হ্যাঁ, বুঝতে পারছি না, মনে হচ্ছে কমেন্ট শো করছে না। দেখি হ্যাঁ, একটু ওয়েট করি। তাই হবে। তোমরা কি শুনতে পাচ্ছ গো? ক্লিয়ার কিছু শোনা যাচ্ছে এখানে না? কমেন্ট। তাতাই ব্যানার্জি বলছেন খুব ডেঞ্জারাস। হুম। সৌমি রয় বলছে খুব ভালো লাগলো, সবার জন্য সতর্কতা। হ্যাঁ, এটাই অনেকেই শুধু আজকে না হয় এরা কালো জাদুর মাধ্যমে ওকে সর্বশান্ত করেছে, কিন্তু এরকম চিটার তো থাকে, যার জন্য মানুষের একটু সত্যি সতর্ক থাকা উচিত। ইটস তৃষা বলছে ডেঞ্জারাস কেস তো। সৌমি রয় বলছে অল ক্লিয়ার। ইটস তৃষা বলছে অসাধারণ লাগলো। ঠিক আছে, তাহলে কি আরেকটা শুনবে নাকি 11টা বেজে গেছে, এখানেই শেষ করে দেবো? তাতাই ব্যানার্জি বলছে কতদিন পর দারুণ লাগছে শুনতে। ঠিক আছে তাতাই, থ্যাংক ইউ থাকবার জন্যে। তোমরা তো থাকো, তোমরা তো মানে আমাকে সত্যিই খুব ভালোবাসো, তবেই আমার প্রোগ্রামটায় তোমরা সবাই থাকো। তো কি করবো, টাটা বাই বাই করবো না আরেকটা বলবো? 11টা কিন্তু বেজে গেছে। সবার কমেন্ট অ্যাকচুয়ালি পরে আসে তো। ঠিক আছে, আসুক, আসলে আমার অডিও ভিডিওটা আগে হয়, পরে কমেন্টটা আসছে। তাতাই ব্যানার্জি বলছে ইয়েস ইয়েস ইয়েস, একটা কেন, যত খুশি বলুন। ঠিক আছে, একদিন তাহলে সারা রাত দেখি কে কে সারা রাত জাগতে পারে। সারা রাত তাহলে শুধু ভূত নিয়েই মানে ভূতাভূতি কাণ্ড হবে শুধু। ভূতের আলোচনা। ভূতের আলোচনা।
তাতাই ব্যানার্জি বলছে নো প্লিজ, আর একটা প্লিজ। না না, আর কেউ কি ঘুমিয়ে পড়ছে নাকি আগে সেটা তো দেখতে হবে। বাকিরা ঘুমিয়ে পড়েছে বাকিরা নাকি? ঘুমিয়ে পড়েছে, কারোর কিন্তু কমেন্ট পাচ্ছি না, তাহলে ধরেই নিতে হবে ঘুমিয়ে পড়ে। ঠান্ডা নয় তো গো, গরম। তৃষা বলছে আরো একটা বলুন। ঠিক আছে, তাহলে তো আর যখন দুজন হয়ে গেল তাই তো, ভোট ভোট হচ্ছে, ভোটে কিন্তু দুজন। আচ্ছা, প্রসেনজিৎ মাইতি বলছে আর একটা, তাতাই ব্যানার্জি বলছে আমি জাগবো। হুম, আচ্ছা ঠিক আছে। সৌমি রয় বলছে দিদি, আচ্ছা দিল মাঙ্গে মোর। ঠিক আছে, দেখো আমার কিন্তু ডিনার হয়ে গেছে। শর্মিষ্ঠা হাজরা বলছে আমি আছি। ঠিক আছে, তাহলে আমিও আছি। তোমরা যখন আছি তো আমিও আছি, কেননা তোমাদের জন্যই আমি আছি। তো সেই কারণে কিন্তু ঝটপট করে আরেকটা তাহলে শুরু করে দেই। হ্যাঁ, তো এটা হচ্ছে, তো এর আগেও আমি মহিষপোতার একটা গল্প বলেছি। তো মহিষপোতা ইঞ্জিনিয়ারিং একটা কলেজ আছে। তো সেই কলেজে একটা মেয়ে যখন ওই কলেজে পড়ে, তো ও ইঞ্জিনিয়ারিং পড়ছে। হ্যাঁ, তো পড়তে পড়তে ও ও- ও না ওর ওর ডাকনামটা বলি, হ্যাঁ, ওর ডাকনামটা না তিন্নি। ও বলেছে আমার ডাকনামটা বলো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তো এমনিও কোনো, বলছে আমার প্রবলেম নেই, তথাপি তুমি ডাকনামটাই বলো। হ্যাঁ, তো ও তিন্নি বেশ কিছুদিন না এখানে কলেজে যখন ও পড়ে, তো পড়তে পড়তে ওর না খাওয়ার একটু অসুবিধা হচ্ছিল। তো ওখানেই ওই মহিষপোতার মধ্যেই একজন মাসিমা আছেন। সেই মাসিমার না চায়ের দোকান। হ্যাঁ, তো ওই চায়ের দোকানের মাসিমা কি করেছেন, ওই তিনি ওখান থেকে না উনি উনি ভাতও করতেন। হ্যাঁ, তো ভাতও খাওয়াতেন। তা বেশ বেশ কয়েকটা মেয়ে ওখানে ভাত খেত। তখন ওই তিন্নি বলতো কি, বললো যে মাসিমা, আপনি তো আমাকে খাওয়াচ্ছেন, তা আপনার যদি কোনো ঘর থাকতো, আমি যেটার মধ্যে থাকি আমার খুব অসুবিধা হয়, অনেকে মিলে থাকছি। তো ও না একটু মানে বলে কি, আমি বেশি গ্যাদারিং এর মধ্যে না আমি থাকাটা পছন্দ করি না। তো সেই কারণে আমি বললাম মাসিমা, আপনার যদি ছোট্টও যদি কোনো ঘর থাকে, তো প্লিজ মাসিমা আমাকে আপনি এই ঘরটা দেবেন। আমি সেই ঘরের মধ্যে না আমি থাকবো, একটু পড়াশোনা করব। আর আপনি যেরকম খাওয়াচ্ছেন আপনার মেয়ের মতন আমি থাকতে চাই। তো মাসিমার একটা ঘর সত্যি সত্যিই ছিল, খুব যে একটা বড় তাও নয়। ওই ঘরটার মধ্যে আগে ওরা কি করতো না, ওই বাচ্চারা খেলাধুলা করতো, পড়াশোনা করতো, এইরকম একটা মানে ওই ঘরটার মধ্যে ওরা থাকতো না। তো ভাবলো যে ঠিক আছে তাহলে ঘরটা ভাড়া দিয়ে দিই। তা ঠিক আছে মা, তুমি থাকতে পারবে তো? তুমি কিন্তু তোমার মানে মাসিমা বলছে আমাদের মতন বাড়িতে তুমি থাকতে পারবে তো? তখন বলছে কোনো ব্যাপার না মাসিমা, আমি গ্রাম থেকে এসছি, আমি বর্ধমান থেকে এসছি, আমি ওখানকারের মেয়ে, আমার গ্রামে এই সমস্ত বাড়িতে আমরাও থাকি, আমাদের ওই সমস্ত কোনো ব্যাপার না, শুধু একটু মায়ের মতন ভালোবাসবেন, একটু খেতে দেবেন, ব্যাস। তো যাই হোক, তবে থেকেই তিন্নি ওখানেই থাকে, ওখানে পড়াশোনা করে, খায় দায়। তো ওই মাসিমার ছেলের বউয়ের সাথেও ভালো ভাব, নাতনিটার সাথেও বেশ ভালো ভাব হয়ে গেছে। এবার তিন্নির মা যখন আসে এখানেই ওঠে, উনিও খান এখানে, মানে পয়সা দিয়েই খান, এখানেই খান। আর বলে যে যাক মাসিমা, দিদি ভালোই হয়েছে, আমার মেয়েটা আপনার কাছে থাকে, মোটামুটি আমি একটু নিশ্চিন্তে থাকি। হ্যাঁ, যে দুটো ও তো একটু খেতে ভালোবাসে, দুটো মায়ের হাতের রান্নাটা তো পাই। তো তিন্নির কি হয়েছিল, বদঅভ্যাস ছিল, ও বিছনা যখন করতো ও কিন্তু মশারি খুলতো না, জানো তো, মশারি কিন্তু সর্বক্ষণ টাঙিয়ে রাখতে নেই। এখানে আমি আবার তোমাদেরকে বলছি, যেমন শ্মশানে পেছনে তাকাতে নেই, শ্মশানে কাউকে আহ্বান করতে নেই, তেমন কিন্তু দিনরাত 24 ঘন্টা কিন্তু মশারি টাঙিয়ে রাখতে নেই। এমনকি মশারি টাঙিয়ে, হয় না অনেকে আছে কোথাও বেড়াতে গেল, বিয়ে বাড়িতে খেতে গেল, একটু দূরে কোথাও গেল, রাত্রে এসে আবার মশারি টাঙাতে হবে, মশারি টাঙিয়ে রেখে যায়। তো তোমাদের প্রত্যেককেই আমি বলছি, কখনো কেউ খবরদার মশারি টাঙিয়ে সর্বক্ষণ রাখবে না। যদিও কেউ রাখে না, তথাপি আমি বললাম যদি কারোর এই ধরনের মানে ব্যাচেলার্সরা মোটামুটি এরকমই কাজ করে তো থাকে। যাই হোক, এমন সবার ক্ষেত্রেই যে সবকিছু হবে আবার কখনো হয় কখনো হয় না। তো যাই হোক, ওর অভ্যাস ছিল মশারি টাঙিয়ে রাখা। কলেজ চলে যেত, মানে কি মশা না ওখানে খুব, ও কি করতো টুক করে মশারির মধ্যে ঢুকে গিয়ে পড়াশোনাটাও করতে পারতো, ঘুমও হয়ে যেত। এমন কি ও যদি কোনোদিন
কোনো মানে ওই আর আর যে সমস্ত মেয়েরা থাকতো সেখানে যদি কোনো পার্টি হতো, কোনো প্রোগ্রাম, কারোর জন্মদিন হতো, ওখানে রাত্রেবেলা খেয়ে বাড়ি ফিরবে, তো তখনও কি করতো, মশারিটাকে বরং আরো টান টান করে গুজে দিয়ে যেত, রাত্রে তো আমাকে আর মশারি টাঙাতে হবে না, আমি এসে এটার মধ্যে ঢুকে পড়বো। তো ওই মাসিমা কিন্তু প্রায়শই ওকে বলতো যে তিন্নি তুমি কিন্তু মশারিটা খুলে দাও, মশারি কিন্তু তুমি টাঙিয়ে কখনো রাখবে না। হ্যাঁ, তো বলছে কি যে হ্যাঁ কি হবে মাসিমা, আমার না মশারি টাঙানোর খুব আলসামি জানেন তো, আর যা মশা এখানে, মশারির মধ্যে আমি পড়াশোনা করি, সব করি। হ্যাঁ, তো একদিন ওর এক বান্ধবীর জন্মদিন ছিল, সেই জন্মদিনের পার্টি করে ও যখন ওই পাশেই, হ্যাঁ বেশ একটু রাত হয়েছে, যে কাছের থেকে কাছে যাস, একটু পরে যাস, ও যখন ঘরে এসেছে, ঘরে এসে ও হাত মুখ ধুয়ে যখন বিছনায় শুয়েছে, তখন ওর মনে হচ্ছে ওই খাটের মধ্যে কেউ যেন একজন শুয়ে থাকলে যেরকম হয়, তার ওই রকম মনে হচ্ছে। তা ও কিছু কিন্তু দেখতে পাচ্ছে না, কিন্তু ওর মনে হচ্ছে কেউ যেন একজন শুয়ে রয়েছে। ও না কি করেছে না, আস্তে আস্তে না হাতটাকে এরকম, শুয়ে রয়েছে তো হাতটাকে না আস্তে আস্তে এরকম দিচ্ছে না, ওর যেন ছট করে না হাতটা সরিয়ে নিয়ে এসছে। ওর যেন মনে হচ্ছে কেউ যেন একটা এই বিছনার মধ্যে ওর সাথে ওর মশারির মধ্যে শুয়ে রয়েছে। তো ও তখন না ভয়ের চোটে, কিছু কিন্তু নেই, ভয়ের চোটে ও পাশ ফিরেছে। অন্যদিকে পাশ ফিরে ও যখন শুয়েছে, তো তখন না ওর পিঠের মধ্যে গরম গরম নিঃশ্বাস পড়ছে, যে কেউ যদি শুয়ে থাকে তো সেই ওর পিঠের মধ্যে এরকম গরম নিঃশ্বাস পড়ছে, যে কেউ যেন একজন ওর পেছনে শুয়ে রয়েছে। ও না তখন কি করেছে, কাঠের মতন শক্ত হয়ে ও না এদিক পাশ ফিরছে না ওদিক পাশ ফিরছে, ও পুরো শক্ত হয়ে চোখ টিপে শুয়ে রয়েছে। আর ওর মনে হচ্ছে যে যে আমার পাশে শুয়ে রয়েছে সে আমাকে কিছু করবে না তো, সে আমার গলা টিপে দেবে না তো, সে আমাকে মেরে ফেলবে না তো। এরকম করতে 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 ও মানে প্রায় অর্ধেক রাত তখন ও শুয়েছে, জানো তো, ঘুমিয়েছে। যখন প্রায় অর্ধেক রাতে ওর ঘুম এসেছে, তো ওর আর কোনো আর কিছু এগুলি মনে নেই। হঠাৎ করে না ওর ঘুমের মধ্যে ওর ঘুম ভেঙে গেছে, মানে নিজের থেকে ঘুমটা ছুটে গেছে, ছুটে যাওয়ার সাথে সাথেই না ও এক লাফে উঠে বসেছে। তখন চারিদিকে আলো, জানলা ঠালনা দিয়ে বেশ আলো ঢুকেছে। হ্যাঁ, তো ও যখন বিছনার দিকে তাকিয়েছে, বিছনায় কিন্তু কেউ নেই, কেউ বিছনাটার মধ্যে নেই। কিন্তু এই জায়গাটায় যে কেউ শুয়েছিল, কেন ও তো শোয়নি, ও তো গড়িয়ে এদিকে আসেনি, ও তো ওর জায়গাতেই ছিল। তো এই জায়গাতে যে শুয়েছিল সেইটার পুরো প্রমাণ কেউ একজন এখানে শুয়েছিল। এবার ওর তো খুব মানে কাঁপুনি দিচ্ছে, যে আমি কি এত বড় ভুল করলাম, এত বড় ভুল দেখলাম। তো ওই ছিল ওর সর্বনাশের ফার্স্ট দিন। তো তারপর থেকে প্রতিনিয়ত প্রতি রাতে ওর যেন মনে হচ্ছে ওই বিছনায় লোকে কেউ শুয়ে আছে। এইবারে ও আর ওই বিছনাটায় শোবে কি, ওর ওই ঘরটাতে ঢুকতে ওর আতঙ্ক। হ্যাঁ, তো তখন ও একদিন বলেছে ওই পাশের ঘরের ওই বৌদিকে, মানে ওই মাসিমার ছেলের বউকে, বৌদি হ্যাঁ তুমি আমার তোমার ঘরে আমি আজকে একটু শোবো? তা বলছে হ্যাঁ শোও না, কেন কি হয়েছে, মায়ের জন্য মন কেমন করছে? তখন বলছে আমার নাম বৌদি ভয় করছে। বলছে ভয় করছে মানে? তখন বলছে বৌদি আমার বিছনার মধ্যে কেউ যেন আছে। বলছে তোমার বিছনার মধ্যে? কি বলছো তুমি, আমাদের এখানে কিন্তু চোর ডাকাত নেই। বলছে তা আমি জানি না কি আছে, কিন্তু আমার বিছনার মধ্যে বৌদি কেউ আছে। তো সারা রাত ও বৌদিকে ঠেসে চেপে ও সারা রাত ঘুমিয়েছে। তো পরদিন সকালবেলা যখন ওই ছেলের বউ যখন ওর শাশুড়িকে বলছে যে মা ওর কি বলছে শোনেন একটু, তখন বলছে মাসিমা আমার ঘরের মধ্যে জানি কেউ আছে। তো বলছে তোমার ঘরের মধ্যে কোথায়, চলো তো দেখি। তো গেছে, ঘরের মধ্যে কেউ নেই। বলছে এখন কেউ নেই, রাত্রে যখন আমি শুয়ে থাকি আমার বিছনার মধ্যে কেউ একজন শুয়ে থাকে। হ্যাঁ, তখন মাসিমা না ভয় পেয়ে গেছে। বলছে কি যে তুমি ঠিক বলছো? বলছে হ্যাঁ আমি ঠিক বলছি, আমার বিছনার মধ্যে যেন কেউ শুয়ে আছে।
তখন মাসিমা বলল কি যে কি জানি, ও তখন ওনার ছেলেকে বলল যে শোন, কি জানি এ কি বলছে আমি তো বুঝতে পারছি না, তো তুই কি শুবি? ও না ভয় পাচ্ছে, বলে তুই একদিন একটু শুয়ে দেখ যে ও কি সত্যি সত্যিই কি বলছে নাকি মিথ্যে কথা কিছু বলছে, আমি তো বুঝতে পারছি না। তখন মানে ও ভয়ও পাচ্ছে ছেলেটা, আবার বলছে যে আমার বাড়ি আমার ঘর, তো সেখানে শুধু ভয় কিসের? হ্যাঁ, তো তখন যখন ওই বাড়ির ছেলেটা যখন রাত্রিবেলা শুয়েছে, তো কি করেছে না, বলছে আমি জাস্ট শুয়ে তন্দ্রা, আমি বুঝতে পারিনি যে তখন সেই সময় কেউ শুয়ে আছে, সত্যি আমি প্রথমটায় বুঝতে পারিনি। আমি যখন শুয়েছি, শুয়ে আমার একটু তন্দ্রা মতন এসছে, তখন মনে হলো কেউ যেন আমাকে খুব সপাটে গালের মধ্যে একটা চড় মারলো। যখন সপাটে আমার গালের মধ্যে একটা চড় পড়েছে, আমি লাফ দিয়ে উঠেছি। লাফ দিয়ে ওঠার পর আমার মনে হলো বিছনার মধ্যে কেউ আছে। তখন আমি একদম চিৎকার করে দরজা খুলে, দরজা ভেজানো ছিল, মা বলেছে ভেতর থেকে আটকাতে নে। চিৎকার করে গিয়ে আমি মাকে বলেছি, মা সত্যি ঘরের মধ্যে বিছনাটার মধ্যে কেউ আছে। তখন মাসিমা বলেছে আমি তোমাকে পই পই করে বলেছি মশারি টাঙিয়ে কিন্তু তিন্নি থাকবে না, মশারি টাঙিয়ে থাকবে না। এখন তুমি বলো যে তুমি নিজে এই বিপদ ডেকে এনেছো, এখন আমি কি করি? আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, তো এখন কি করবে? তো মাসিমা বলল যে একটা দেখো সত্যিকারের কথা, ওনার মাথায় একটা সত্যিই ভালো বুদ্ধি এসেছে। মাসিমা তখন বলল একমাত্র এখন উপায় আছে, যদি ওটা খাট ছিল না, দামি কিছু ছিল না। হ্যাঁ, বলছে দেখো আমি কোনো তান্ত্রিক চিনি না, আমি কোনো ভাই ঠাকুর বাড়ি চিনি না। হ্যাঁ, আর এই কথা আমি কারো চারিদিকে বলতেও পারবো না। হ্যাঁ, এটা বিচ্ছিরি ব্যাপার না যে আমার বাড়িতে এরকম, সে তো এই এর মুখের থেকে কথা গিয়ে ওর মুখ হয়ে পুরো পাড়া ছড়িয়ে যাবে। হ্যাঁ, আমার কাছে 5টা ছেলে খেতে আসে, থাকতে আসে, তো আমি এটাও বলতে পারবো না, তাহলে আমি এখন কি করি? তখন মাসিমার একটা বেশ সাহসী মাসিমা, বুদ্ধিও আছে। মাসিমা তখন কি করেছে, বলল তুমি এক কাজ করো, আমার ওইটা একটা ছোট চৌকি মতন ছিল, ওইটা আমি পুড়িয়ে দিচ্ছি। তো তোমার মনে হলে তুমি পুরো বিছনাটার দাম, এটা তোমার ব্যাপার, তুমি দিলে দেবে, না দিলে কোনো ব্যাপার না। এটা দেখো আজকে আমার সাথেও তো হতে পারতো। তো ঠিক আছে, আমি এই ওই ঘর থেকে পুরো বিছনা এনেছে, পুরো খাটটাকে টুকরো 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 করে ভেঙেছে, ভেঙে তখন ছেলেকে ওই চৌকি, যেটা ছোট্ট চৌকি ছিল, চৌকি হয় না ওই চায়ের দোকানে ফোকানে, ও একা শোয়ার মতনই জাস্ট ছিল, খুব দামি একটা, অনেক পুরনো ছিল, যার জন্য মাসিমা বলছে আর ওর মধ্যে কাঁথা দিয়ে শুতো আর কি, বাড়ির থেকে তো আর তোষক টোষক আনতে পারেনি। তখন বলল ছেলেকে, বলছে একটা গর্ত কর, একটা বড় করে, মানে মাসিমার বুদ্ধিটা আমি তারিফ করছি, যে পুরো একটা গর্ত করিয়েছে, গর্তের মধ্যে সব ভালো করে টুকরো টুকরো করে ভেঙে ওই গর্তটার মধ্যে ঢুকিয়ে কেরোসিন তেল ঢেলে তারপরে উনি ওই পুরো খাট, বিছনা, মশারি, যা যা মোটামুটি খাটের যা যা থাকে, মাথার বালিশ, কোল বালিশ, বেড কাভার, বলছে এই খাটে পাতা পেতে রাখার পরে কোনো কিছু যদি আলাদা সরিয়ে রাখা হয়, তা ওর সেরকম নেই, একটাতেই পেতে শুতো, একটাই ছিল ওর। হ্যাঁ, সব কিছু দিয়ে ওই মাসিমা তখন ওই জ্বালিয়ে দিল পুরো আগুন দিয়ে, পুরো আগুন দিয়ে জ্বালিয়ে তারপরে ঘরের মধ্যে পরিষ্কার টরিষ্কার গঙ্গা জল ছিটিয়ে টিটিয়ে দিয়ে তখন বলছে আর কোনো ভয় নেই। তবে মেয়েটা বলছে যে মাসিমা আমি একটা কথা বলি, ভয় থাক না থাক আমি কিন্তু আর ওই ঘরটার মধ্যে মাসিমা থাকবো না। তখন বলছে ঠিক আছে, তাহলে তুমি যে কদিন তুমি একটা ঘর তাহলে দেখো। হ্যাঁ, তো ওই মেয়েটার না খারাপ লাগছে কি, যে মাসিমার আমার জন্যে তো একটা ভাড়া চলে গেল, তো ঠিক আছে আমি মাসিমা আমি আপনাদের যদি আর মানে বৌদির ঘরে যদি আমার কদিন থাকলে হয়, আমি ভাড়া, এই ঘরের ভাড়া আমি দেবো, থাকবো আর এই ঘরের ভাড়াটা দেবো। তা বলছে না, তোমাকে ভাড়া দিতে হবে না, আমার ঠিক ভাড়া এসে যাবে, তুমি কথাটা অন্তত কাউকে বলো না। তো বললো আচ্ছা ঠিক আছে। তারপরে চৌকির দাম ঠাম সব দিয়ে দিয়েছে, দিয়ে তারপরে বেশ কিছুদিন মাসিমাদের বাড়িতে ছিল। তারপরে ও একটা হস্টেলে, আর একটা হস্টেলে ও এরকম একটু কম বা মেয়ে, দুটো মেয়ের সাথে শেয়ার করে তখন ও আবার সেই হস্টেলে ও চলে যায়। কিন্তু এইরকম একটা ঘটনা যে ঘটেছে, তাই বলছে যে সত্যিকারের কথা মাসিমা বয়স্করা কিন্তু অনেক কিছু জানতো। সত্যি আমি কিন্তু এটা কোনোদিন জানতাম না যে মশারি টাঙিয়ে রাখতে নেই, যে ওটার মধ্যে মানে প্রেতাত্মার বাস হয়ে যায়। তো এই ছিল আমার লাস্ট গল্প, শেষ গল্প। আর
তৃতীয় গল্প। তো বলো তোমাদের কেমন লাগলো? একটুও কি ভয় লাগলো? বেশ অনেকজন এখন জয়েন করেছে, তারা রেকর্ডিং হ্যাঁ, শুনবে। তোমরা না রেকর্ডিংটা শুনে নিও। হ্যাঁ, মোটামুটি এখন তো আর বেশি রাত করি না, একটু তাড়াতাড়ি মানে 10টায় শুরু করি। তো বলো তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে, আর অনেক শিক্ষার ব্যাপার ছিল এটার মধ্যে। হ্যাঁ বলো। পল্লবী বলছে হাই ম্যাম। এখন আর হাই ম্যাম বলে কিছু হ্যাঁ হবে না, হাই, এখন তুমি ভাই ভালো ম্যাম বলতে থাকো। হবে। তবে আমি হয়তো বাই করে দেবো এখনই। তো তুমি কিন্তু অতি অবশ্যই, আমার রিকোয়েস্ট রইলো, প্রত্যেকটা গল্প কিন্তু খুবই ভালো হয়েছে। আমি রেকর্ডেড লাইভটা রেকর্ডেড শুনে কিন্তু নিও। অতি অবশ্যই শুনে নিও। আর প্লিজ আমাকে একটু কমেন্ট করো তখন। আচ্ছা, প্রসেনজিৎ মাইতি লিখছে আর একটা। পল্লবী বলছে দারুণ লাগলো। তাতাই ব্যানার্জি দারুণ দারুণ দারুণ, লাস্ট নয়, লাস্ট আজকের মতো। আজকের মতন লাস্ট। তোমাদের মানে তোমাদের এত ভালোবাসা, তো তো আমি লাস্ট হয়তো আমি কোনোদিনই করব না, একমাত্র লাস্ট না হয়ে গেলে। ঠিক আছে, তোমরা কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট দেখি। আমার সৌমি রয় বলছে খুব ভালো লাগলো। তাতাই ব্যানার্জি বলছে বেশি রাত করলে কি হবে, যত খুশি বলবেন। হ্যাঁ, তৃষা বলছে সব কটা ঘটনা অপূর্ব। থ্যাংক ইউ। আমার মানে কি বলতো, সত্যি আমারও খুব ইচ্ছে করে, তো আমাকেও তো গল্পগুলি পেতে হবে, আর পাওয়ার পরে ঠিক তোমাদের মন পছন্দ আমাকে তো পছন্দ করতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের জন্য তোমরা কমেন্ট করো, আমি পড়বো, আমি যাচ্ছি না, আমি আছি। তো তোমরা সবাই থেকো। রেকর্ডিং যারা কিন্তু এখন শুনলে না, তাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি রেকর্ডিং শুনবে, আর কেমন হয়েছে কমেন্ট করবে। হ্যাঁ। আচ্ছা, তাতাই ব্যানার্জি বলছে এরকম বলবেন না প্লিজ, মানে ওই যে লাস্ট। এই শোনো, কেন এটা তুমি বলো না, মানে জন্মালে মরিতে হবে, অমর কে কোথা কবে। হ্যাঁ, তো আমি চাইবো যে আমি সুস্থ শরীরে তোমাদের সাথে কথা বলতে বলতে হাসতে হাসতে যেতে চাই। আচ্ছা, প্রসেনজিৎ মাইতি বলছে আপনার কি ঘুম পেয়েছে? আমার কিন্তু ঘুম পাইনি, কিন্তু কথা হচ্ছে যে কি করব বলো, অনেক রাত হয়ে গেছে তো। আর তারপর স্টোরির একটা স্টোরিরও তো কালেকশন থাকে কারেকশনের না, ব্যাপার সেটা থাকে, এটা সেটিং সেটা করা সেটিং এর থাকে। ব্যাপার থাকে। আমার তো তোমরা ভালো মতনই জানো, নামের একটা মানে এই সভ্য আমাকে না, মানে কতটা মনে করতে হয় বলো তো। যখন যারা বলে তারা তো তখন তাদের মতন করে একটা বলে দেয়, এবার তোমাদের বোঝার জন্যে আমাকেও তো সেগুলি ঠিকঠাকভাবে ইয়ে করতে হয়। তো ঠিক আছে, আজকে আমি তাহলে, তো যখন মানে 11:30 প্রায় বাজে, আমাদের পিউ রানীর একটু ডিনারও হয়নি। হ্যাঁ, তো আজকের মতন আসছি। তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য বেশি বেশি করে একদিন সত্যি সত্যিই অনেকটাই টাইম নিয়ে তোমাদের কাছে আসব, তোমাদের এত এত ভালোবাসা পাবো। হ্যাঁ, তো থ্যাংক ইউ সবাই থাকার জন্যে। টাটা, গুড নাইট, আবার আসবো।